পেন্ট হাউসের বিশাল বহুল লিফট নামতে শুরু করলো। আদ্রিয়ান আরিশার কাঁধে মাথা রাখলো। আরিশার গায়ে তখনও লেগে আছে নীল গাউনের স্নিগ্ধতা, আর তার হৃদয়ে বাজছে আসন্ন বিপদের ঘণ্টা। তুমি জানো, আমি কাউকে সহজে বিশ্বাস করি না। এই দলটা আমার জীবনের সেই দিকটা যেখানে কেউ কোনোদিন প্রবেশ করেনি। এটা আমার নিরাপত্তার বলয়। আরিশা তার বুকে মাথা রাখলো। আমি জানি, কিন্তু আমি তো আপনারই অংশ। লিফট থামলো এক গভীর শীতল বেসমেন্ট স্টোরে। করিডোরে পুরোপুরি ধাতব দেওয়ালে ঢাকা, যেন এক প্রাচীন দুর্গের গবন পথ। করিডোরের শেষে ছিল একটি বিশাল ইস্পাতের দরজা, যেখানে কোনো সাধারণ লোক নেই, আছে শুধু উন্নত বায়োমেট্রিক স্ক্যানিং প্যানেল। এটাই আমার সাম্রাজ্যের হৃদয়, আরিশা। এখানে আমার সমস্ত দুর্বলতা, আমার সম্পত্তি, সম্পদ এবং গোপনীয়তা সুরক্ষিত। আদ্রিয়ান ইস্পাতের দরজার সামনে দাঁড়ালো। সে তার হাত রাখলো প্রাণে। রেটিনা এবং কণ্ঠস্বর কোড দেওয়ার পর দরজাটি ধীর গতিতে খুলে গেল। আমার কণ্ঠস্বর এবং রেটিনা ছাড়া এই ডল খোলা অসম্ভব। আমি তোমাকে এটা দিচ্ছি কারণ আমি চাই না আমাদের মধ্যে কোনো গোপনীয়তা থাকুক। তুমি আমার জীবনের সবচেয়ে বড় গোপনীয়তা। আয়েশা গভীর মনোযোগে পুরো প্রক্রিয়াটি দেখল। তার মন তখন ভাগ হয়ে গেছে দুই ভাগে। এক ভাগে আদ্রিয়ানের সরল বিশ্বাস, অন্য ভাগে লুকানো প্রতিশোধ। ভেতরে আলো ঝলমল করছে। এটি কোনো নিছক ভল্ট নয়, এটি একটি সৈকল্প সংগ্রহশাল। প্রাচীন হস্তলিখিত বই, বিরল চিত্রকর্ম এবং এক কোণে তত্ত্বাধুনিক ইলেকট্রনিক ফাইল ক্যাবিনেট। আদ্রিয়ান আরিশার হাত ধরল। স্বাগত আরিশা, আমার ভালোবাসার সংগ্রহশালায়। আদ্রিয়ান আরিশাকে ভেতরের দিকে নিয়ে গেল। তিনি একটি কাচের ডিসপ্লের সামনে থামলেন, যেখানে একটি অসাধারণ মুক্তার নেকলেস রাখা ছিল। এটা আমার মায়ের ছিল। তিনি এটা নিয়ে জাননি রেখে গিয়েছিলেন। আমি এই নেকলেসটা কাউকে দিইনি কারণ আমি অপেক্ষা করছিলাম আমি তোমাকে এটা দেব, আরিশা। তিনি নেকলেসটি বের করে আরিশাকে পরিয়ে দিল। আরিশার চোখে আবেগের বন্যা। আরিশার মায়ের প্রতি তার অনুভূতি জন্মালো, যা আরিশার অভিনয়ের বাইরে থেকে আসছে। আদিয়ান যখন নেকলেসটি পরাচ্ছে, আরিশা সেই সুযোগে দ্রুত চোখ বুলিয়ে নিল পেছনের ইলেকট্রনিক ফাইল ক্যাবিনেটের দিকে। সে খুঁজছে একটি ডার্ট ওই ক্যাবিনেট। তার মনোযোগ গেল সিটের দিকে। কেবিনটির লকারগুলোতে ইলেকট্রনিক লক এবং ছোট ছোট লেবেল আছে। আরিশা সতর্কভাবে লকগুলোর ক্রম মনে করল। নেকলেস পরানো শেষ হলে আদ্রিয়ান আরিশাকে ঘুরিয়ে নিল। তুমি আমার কাছে আমার মায়ের স্মৃতি, আমার ভবিষ্যতের আলো। আরিশা তার বুকে মাথা রাখল। আদ্রিয়ানের উষ্ণতা তাকে স্থির করে তুলছে। এই মুহূর্তে তার কাছে আদ্রিয়ানের ভালোবাসাটাই বেশি সত্যি মনে হচ্ছে। আদ্রিয়ান তাকে নিয়ে সেই ডার্ট ওট কেবিনের থেকে দূরে সরে এলো। ওখানে সব মূল্যবান নথিপত্র আছে, আরিশা। কোম্পানির সব শেয়ার, গোপন চুক্তি, এইসব কিছুর ওপর তোমারও এখন অধিকার। আয়শা নিজেকে সামলে নিল। আপনার কাছে যে আমার অধিকারই সবচেয়ে মূল্যবান, আদ্রিয়ান। সে কেবিনেট থেকে চোখ সরালো না। আদ্রিয়ান যখন তাকে নিয়ে অন্য প্রান্তে থাকা একটি প্রাচীন গ্রিক ভাস্কর্যের দিকে মনোযোগ দিল, আরিশা আলতো করে তার নীল গাউনের আড়াল থেকে তার হাত নামিয়ে নিল। তার আঙ্গুলগুলো তার পকেটে রাখা ছোট্ট একটি ইলেকট্রনিক ট্যাগের উপর রাখল। এই ট্যাগটি ছিল আলিশার গোপন সহায়কদের দেওয়া, যা ভল্টের নিচ্ছদ্র নিরাপত্তা ব্যবস্থা একটি ব্যাকডোর কোড ঠকানোর জন্য তৈরি। আদ্রিয়ান ভাস্করটির ইতিহাস বলতে ব্যস্ত। আরিশা এক সেকেন্ডের জন্য হাঁটু গেড়ে বসত, নেকলেসের ডিজাইন দেখার অজুহাতে। আরিশার হাত দ্রুত ক্যাবিনেটের ঠিক নিচের মেজের সংস্থনে টেকটি ছুঁয়ে দিল। বিপ! একটি ক্ষীণ, প্রায় অব্যস্ত শব্দ হলো। টেকটি তার কাজ শুরু করে দিছে। আয়েশা তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। আদ্রিয়ান কিছু বুঝে ওঠার আগেই আয়েশা তার হাত ধরল। অনেক দেখেছি। আয়েশা হাসলো, তার চোখে গভীর প্রেম। এবার আপনি সরুন, আমি শুধু আপনাকে দেখতে চাই। আয়েশা খুশি হলো। তোমার ভালোবাসা আমার সব থেকে বড় সম্পদ, আরিশা। আদ্রিয়ান আয়েশাকে নিয়ে
ফল থেকে বেরিয়ে এলো। ফলটির দরজা বন্ধ হয়ে গেল। আয়েশা জানে সে এখন আবার ভিতরে ঢুকতে পারবে, তবে একা। তার প্রথম ধাপ সফল, কিন্তু আদিয়ানের সরল বিশ্বাস তাকে কষ্ট দিয়েছে। ফল থেকে বেরিয়ে আসার পর আদিয়ানের মন শান্ত এবং তৃপ্ত। আরিশার অপর তার বিশ্বাস এখন আরো দৃঢ়। তিনি আরিশাকে নিয়ে আবার পেন্ট হাউসে ফিরে এলো। পেন্ট হাউসের ভিতরে আলো মিলান। আদিয়ান আরিশার হাত ধরল। ফলটির শীতলতা থেকে বেরিয়ে এসে আরিশা আদিয়ানের হাতের উষ্ণতা অনুভব করলো। তুমি জানো, আজ আমার খুব শান্তি লাগছে। আদিয়ান বলল। তোমাকে আমার জীবনের সবচেয়ে ব্যক্তিগত স্থানে নিয়ে গেলাম। এখন মনে হচ্ছে আমার আর কোনো গোপনীয়তা নেই। আয়েশা হাসলো। সে জানতো এটাই তার সাফল্যের প্রথম ধাপ। কিন্তু আদ্রিয়ানের এটি নির্ভেজাল বিশ্বাস আয়েশার ভেতরের সংকল্পকে বারবার নাড়া দিচ্ছে। আদ্রিয়ান নিজে ডিনারের ব্যবস্থা করছে। আয়েশা চেয়েছিল সাহায্য করতে, আদ্রিয়ান মানা করেছে। সে চায় একা একা রান্না করে বউকে খাওয়াতে। তারা যখন ডাইনিং টেবিলে বসলো, আদ্রিয়ান আয়েশার দিকে তাকিয়ে রইল। আজ তোমার চোখ অন্যরকম লাগছে আরিশা। আপনার ভালোবাসা দেখে। আরিশা উত্তর দিল। তার মুখে ছিল গভীর লাজুকতা। আদিয়ান তার হাত বাড়িয়ে আরিশার হাত ধরল। তিনি আরিশার হাতের উপর নিজের ঠোঁট ছোঁয়ালো। আমি তোমাকে কখনো যেতে দেবো না আরিশা। এই 9 বছরের অপেক্ষা আর কোনোদিনই ব্যর্থ হবে না। ভাই শেষে আদিয়ান আরিশাকে কোলে তুলে নিল। আরিশার নিঃশ্বাস দ্রুত হলো। তার মনে তখনও ফল্টের ভেতরে গোপন ইলেকট্রনিক ট্যাগটি আর তার আসন্ন মিশন ঘুরপাক খাচ্ছে। আদিয়ান আরিশাকে নিয়ে বেডরুমের দিকে গেল। ঘরের আলো আরো মিলান। চারপাশে কেবল নরম মোমবাতির আলো। তুমি আমার অধিকার, আমার আত্মা, আমার সব। তিনি আরিশাকে বিছানায় নামিয়ে দিল। আরিশা জানে এই মুহূর্তটি তার জন্য অভিনয় নয়, এটি এক জটিল অনুভূতি। আদিয়ানের শারীরিক উষ্ণতা তাকে টানছে, আর তার ভেতরের প্রতিশোধ তাকে স্থির থাকতে বলছে। আদিয়ান আলতো করে আরিশার নরম ঠোঁটে ঠোঁট রাখলো। এই চুম্বনটি দীর্ঘ, গভীর এবং দাবিদার, তবে সেখানে জল নেই, আছে তীব্র অনুরাগ। আরিশা নিজেকে তার কাছে সমর্পণ করলো। তার ভেতরে দ্বিধা তখন আদিয়ানের ভালোবাসার উত্তাপে ম্লান হয়ে আছে। ঘনিষ্ঠতার সেই চরম মুহূর্তে যখন আদিয়ান ভালোবাসার আবেগে ডুবেছিল, ঠিক তখনই আরিশার চোখে ধরা পড়ল এক দ্রুত পরিবর্তন। ঘরের জানলার কাছের উপর বাইরে কোনো আলোর প্রতিফলন নয়, বরং এক ক্ষীণ রক্তিম আভা পড়ল। এটি ছিল এমন এক আভা। আরিশা চোখ সরিয়ে নিল। আদিয়ান তখনও আরিশার সৌন্দর্যে মগ্ন। ঠিক তখনই আরিশার লুকানো ফোনে একটি অশ্রাব্য কম্পন হলো। একবার, তারপর দুবার। এটি অসাধারণ নোটিফিকেশন না, এটি সংকেত। আরিশা ভেতরে ভেতরে শিউরে উঠল। সে বুঝছে পিশাচ হয়তো আশেপাশে আছে। আদ্রিয়ানের নিবিড় সান্নিধ্য থাকা অবস্থায় এই সংকেত আরিশাকে মুহূর্তের জন্য কঠিন করে তুলল। সে জানে এই মুহূর্তে আদ্রিয়ানের প্রতি তার সমর্পণ যত গভীর হবে, তার মিশন ততই সহজ হবে। আদ্রিয়ান আরিশাকে আরো কাছে টেনে নিল। কি হলো আরিশা, তুমি অন্যমনস্ক? আরিশা দ্রুত চোখ বন্ধ করলো। না, শুধু আপনি ছাড়া আর কিছুই নয়। আদ্রিয়ান হাসলো। তুমি আমার আরিশা, আর এখন থেকে তোমার জগৎ হবে শুধু আমি। আয়েশা তার বাহু দিয়ে আদ্রিয়ানকে আরো দৃঢ়ভাবে জড়িয়ে ধরল, কিন্তু তার মনে তখনও সেই রক্তিম আভা এবং ক্ষীণ কম্পনের অস্থিরতা। সে জানত তার এই রোমান্টিক রাতের আড়ালে বাইরে এক ভয়ঙ্কর খেলা চলছে। সেখানে পিশাচ তার পরিস্থিতি জানান দিচ্ছে এবং তার গোপন সহায়ক অপারেশনের প্রস্তুতি নিচ্ছে। প্রেম আর প্রতিশোধের মাঝে আরিশার জগৎ তখন এক কঠিন দুদুল্যমান। আদ্রিয়ানের নিবিড় উপস্থিতি আর ভালোবাসার উষ্ণতা তার ভেতরের প্রতিজ্ঞাকে বারবার গলিয়ে দিতে চাইছে, কিন্তু লুকানো কোনো ফোন থেকে আসা সেই ক্ষীণ কম্পন এবং জানালার কাছে দেখার রক্তিম আভা আয়েশাকে তার আসল উদ্দেশ্য মনে করিয়ে দিল। আদ্রিয়ানের বাহুতে আবদ্ধ থাকা অবস্থাতেও আরিশার চোখ তখন ভেতরের দেয়ালে তার অতীত দেখছে, সেসব পুরাতন ক্ষত যা সে নীরবে বয়ে বেড়াচ্ছে। আরিশা জানে সেই ক্ষতগুলোর জন্যই সে এ বিপজ্জনক খেলায় নেমেছে।
একসময় ভালোবাসার সেই নিবিড় মুহূর্ত শেষ হলো। আদিয়ান শান্তিতে ঘুমিয়ে পড়ল, তার মুখে এক শিশুর মতো সরল তৃপ্তি। এই প্রথম আরিশা তার পাশে শুয়ে আদিয়ানের এই নরম অসহায় রূপটি দেখলো। আদিয়ানকে দেখে আরিশার মনে হলো এই মানুষটি তার মায়ের প্রতারণার কারণে নারী জাতি ঘৃণা করত, আর সে তাকে ভালোবেসে। কিন্তু সে কি করছে? কিন্তু আর সে আরিশাকে ভালোবাসে, কিন্তু সে নিজে কি করছে? আরিশা নিঃশব্দে বিছানা ছেড়ে উঠল, তার গায়ে তখনও আদিয়ানের স্পর্শ। সে ধীরে ধীরে জানলার কাছে গেল। বাইরের আকাশ তখনও ঘর অন্ধকারে ঢাকা। আরিশা আলতো করে সেই হীরের নেকলেস ধরল, যা আদিয়ান তাকে পরিয়ে দিয়েছিল। নেকলেসটি এখন মুক্তার নেকলেসের পাশে রাখা, যা ছিল আদিয়ানের মায়ের স্মৃতি। আদিয়ান তখনও বিশ্বাস করে, আদিয়ান হয়তো বিশ্বাস করে আয়শা তার অতীতের কথা সরিয়ে দিয়েছে, কিন্তু আয়শা জানে সেই ঘরে শুয়ে আছে এক কঠিন বিশ্বাসঘাতকতার পরিকল্পনা নিয়ে। আয়েশা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আপন মনে ভাবতে লাগলো। তুমি এত সরল কেন আদ্রিয়ান? তোমার ঘৃণা ছিল সেটা সহজ ছিল, কিন্তু তোমার এই ভালোবাসা এটা আমাকে কষ্ট দিচ্ছে। তুমি ভালোবাসো, কিন্তু তুমি তো জানো না তোমাদের সাম্রাজ্যের ভিত্তি কিসের উপর দাঁড়িয়ে আছে। আমার কাছে তুমি সেই সাম্রাজ্যের প্রতিনিধি মাত্র। তোমাকে সরিয়ে না দিলে আমার সেই সব কিছু কখনোই ফিরে আসবে না। তোমার বাবা, তিনি যা করেছেন তার মূল্য তোমাকেই দিতে হবে। জানলার কাছের উপর আরিশা এবার আরো একটা বার মনোযোগ দিল। রক্তিম আভাটি এখন আর নেই, কিন্তু নিচের রাস্তার ধারে একটি অন্ধকার ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখা গেল, যা স্বাভাবিক নয়। আয়েশা নিশ্চিত পিশাচ শুধু সংকেত দেয়নি, সে তার উপস্থিতি জানান দিয়েছে। পিশাচ হয়তো জানতে পেরেছে সে আদিয়ান আরিশকে নিয়ে ফল্টে গিয়েছিল। আয়েশা দ্রুত বাথরুমের দিকে গেল। সে লুকানো ফোনটি বের করলো। এবার সে গোপন সহায়ক নয়, বরং আয়েশা নিজে ডায়াল করলো একটি নাম্বার, পিশাচের নাম্বারে। ওপাশ থেকে সেই উন্মত্ত হাসি ভেসে আসলো। অন্ধকারে সাহেবকে নিয়ে খুব ব্যস্ত ছিলে রানী, আমি জানতাম। তোমার ভেতরের আগুনটা এখনো নেভেনি। তুমি তো প্রতিশোধ নিতে এসেছো, ভালোবাসা করতে নয়। তুমি আশেপাশে কি করছো? আমার পরিকল্পনায় বাধা দিবে না। বাধা নয় রানী। পিশাচ হাসলো। আমি শুধু নিশ্চিত করছি তুমি সঠিক পথে আছো। তুমি আমার মতোই একা, যে ভালোবাসা পায় না সে ভালোবাসা সহ্য করতেও পারে না। তুমি ভোল্ট থেকে তাক লাগিয়ে দিয়েছো তো, আমার লোক কাজ শুরু করবে। তুমি কিভাবে জানলে? আমি সবই জানি আরিশা। তুমি আর আমি একই পথে পথিক। আমরা দুজনই প্রতিশোধ চাই, তবে তোমার প্রতিশোধের কারণটা আরো ব্যক্তিগত। ভয় পেও না। পিশাচ কল কেটে দিল। আয়েশা ফোনটি রেখে দিল। সে জানে এই পথ থেকে আর ফেরা সম্ভব নয়। আদিয়ানের ভালোবাসা যত তীব্র হবে, তার পতন তত দ্রুত হবে। আয়েশা যখন জানলার ধার থেকে ফিরল, তখন ঘরে মেলান মোমবাতির আলো জ্বলছে। আদিয়ান গভীর ঘুমে মগ্ন। তার শান্ত মুখ দেখে আয়েশার হৃদয়ে এক মিশ্র অনুভূতি হলো। প্রতিশোধের সংকল্প, ভয় এবং এই মানুষটির প্রতি এক অদ্ভুত মায়া। আয়েশা আলতো করে বিছনার পাশে বসলো। সে আদ্রিয়ানের কপালে ছড়ানো চুলগুলো সরিয়ে দিল। এই মানুষটি তার বাবার সাম্রাজ্য কেড়ে নিয়েছে, আর এই মানুষটি আবার তাকে এমন গভীর ভালোবাসায় আবদ্ধ করেছে, যা সে জীবনে কখনো পায়নি। আয়েশা নিঃশব্দে বিছানায় শুয়ে পড়ল। সে আদিয়ানের বাহুতে আশ্রয় নিল। আদিয়ান ঘুমের মধ্যে তাকে আরো কাছে টেনে নিল। আয়েশা অনুভব করলো আদিয়ানের স্পর্শে এক গভীর নিরাপত্তা আছে। ভোরের আলো যখন পেন্ট হাউসের কাজ ভেদ করে ঘরে এলো, তখন আরিশার ঘুম ভাঙলো আদিয়ানের আলতো স্পর্শে। আদিয়ান আরিশার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। তার চোখের দৃষ্টি কোনো চাহিদা বা অধিকার বোধ নেই, আছে শুধু মুগ্ধতা ও নির্ভরতা। আদিয়ান ফিসফিস করলো, শুভ সকাল মহারানী। আমি সারা রাত ঘুমাইনি। আমি শুধু ভাবছিলাম আমার জীবনে তুমি এত দেরিতে কেন এলে। আরিশার রাজুক হাসলো। আদিয়ান আরিশার কপালে আলতো করে চুম্বন করলো। হ্যাঁ, তোমার কাছে থাকাটা আমার কাছে এক স্বপ্নের মতো। আমি ভয় পাচ্ছিলাম চোখ খুললে যদি দেখি তুমি নেই। আদ্রিয়ান উঠে বসলো। তিনি আরিশার চুলে হাত বুলিয়ে দিল। তার যত্ন ছিল নিবিড়, যা যে কোনো নারীর মন ভরিয়ে দিতে পারে। আজ কোনো কাজ নেই আরিশা। আজ আমরা
পুরো দিনটা শুধু গল্প করব। আরিশা হাসলো। হাদিয়ান যেন আজ তার সব কৃতজ্ঞ ভুলে গিয়ে এক মুগ্ধ প্রেমিক। কিছুক্ষণের মধ্যে হাদিয়ান নিজেই কফি ট্রে নিয়ে রুমে এলো। ট্রেতে কফির কাপ, সাথে আরিশার প্রিয় চকলেট, কুকিজ। আমার সাম্রাজ্যে কেউ আমাকে দিয়ে কফি বানাতে সাহস পায় না। কিন্তু তুমি রানী, তোমার জন্য সব নিয়ম ভাঙা যায়। আরিশা হাসতে হাসতে কফি নিল। হাদিয়ান আরিশার পাশে এসে বসলো, আরিশার কাঁধে মাথা রাখলো। তুমি কেমন আছো আরিশা? কাল রাতে তোমার কোনো কষ্ট হয়নি তো? আদিয়ানের এই সরল জিজ্ঞাসা আরিশার হৃদয় ছুঁয়ে গেল। সে জানে এই মানুষটি তাকে মন থেকেই ভালোবাসে এবং যত্ন করেছে। আরিশার মন চাচ্ছে সব ভুলে গিয়ে শুধু এই মুহূর্তে বেঁচে থাকতে। আয়েশা বলল, এই কথাটি অভিনয়ের অংশ ছিল না, ছিল এটি তার মনের গভীর থেকে আসা। আদিয়ান কফির কাপ সরিয়ে আরিশার মুখের দিকে তাকালো। আমি তোমার পাশে থাকার প্রতিজ্ঞা করেছি আরিশা। আমি এখন থেকে প্রতিদিন সকালে তোমার জন্য কফি বানাবো, তোমার জন্য রান্না করব। আমি চাই তুমি আমাকে মন থেকে বিশ্বাস করো। তিনি আরিশার দিকে ঝুঁকে এলো, তার চোখে তখন ভালোবাসার এক উজ্জ্বল আলো। আরিশার হৃদয়ে দ্বন্দ্ব তীব্র হলো। হাতিয়ানের এই ভালোবাসা তাকে এক মিষ্টি ফাঁদে ফেলছে। তার ভিতরের কণ্ঠ বলল, এই মানুষটাকে এইভাবে আঘাত করা ঠিক হবে? কিন্তু পরক্ষণে তার মনে পড়ল সে গোপন সহায়কের কথা, আরিশার বাবার করির মুখ। আরিশা হাতিয়ানের কপালে আলতো করে চুম্বন করলো। আদিয়ান আরিশার হাত ধরল। তিনি সেই হাত তার হৃদয়ের কাছে টেনে নিল। তোমার ভালোবাসা পাওয়ার পর আমার কাছে সব আছে আরিশা। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমাকে ছেড়ে যাবে না তো? আয়েশা জানে আদিয়ান যা বলছে তা সত্য, আর এই সত্যটাই তার জন্য সবচেয়ে বড় বিপদ এবং প্রতিশোধের সবচেয়ে বড় অস্ত্র। সে জানে তাকে এই ভালোবাসাকে কাজে লাগিয়ে তার চূড়ান্ত চাল চালতে হবে। কফি পানের পর আদিয়ান আরিশাকে চাপটে ধরে। তার ভালোবাসা যেন এক বাঁধ ভাঙা নদীর মতো, যা আরিশার সমস্ত প্রতিরোধ ভাসিয়ে দিল। তুমি আজ কোথাও যাবে না, না কাজ না বাইরে, শুধু তুমি আর আমি। চলো তোমাকে নিজের হাতে খাইয়ে দিই। আমার জীবনে তোমাকে যত্নে ভরিয়ে দেওয়ার জন্য কম সময় পেয়েছি। আদিয়ার নিজের ফলের একটি আদিয়ার নিজেই ফলের একটি প্লেট নিয়ে এলো এবং আরিশাকে ছোট ছোট টুকরো করে খাইয়ে দিতে লাগলো। আরিশার হৃদয়ে তখন এক তীব্র দোলাচল। এই যত্ন, এই ভালোবাসা কি সবই মিথ্যা? আদ্রিয়ান, আপনি এত ভালো কেন? তুমি আমাকে ভালো করেছো রানী। আদিয়ান আরিশার কপালে চুম্বন করলো। আমি আর তোমার থেকে কিছু লুকাতে চাই না। আমি চাই এবার আমাদের জীবনটা সবার সামনে আসুক। কিন্তু বাবা, আদিয়ান হঠাৎ চুপ করে গেল। তার মুখে নেমে এলো পুরনো দুশ্চিন্তার ছাপ। এই সুযোগের জন্য আরিশা অপেক্ষা করেছিল। সে জানে তার বাবা মা এখনো আহমেদ চৌধুরীর বাড়িতে আশ্রিত। সরাসরি সেখানে প্রবেশ না করতে পারলে তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মূল নথি খুঁজে পাওয়ার পরবর্তী ধাপ অসম্ভব। আয়েশা সহানুভূতির ভঙ্গিতে আদিয়ানের হাত ধরল। আপনার বাবা, আয়েশা নরম গলায় বলল, তিনিও তো একা। আমি জানি আপনাদের মধ্যে অনেক সমস্যা, কিন্তু কাল রাতে আপনি আমাকে বলেছিলেন আপনি আমাকে সব কিছুর ওপরে রাখেন। আমি আপনার স্ত্রী। আমার মনে হয় আমাদের উচিত আপনার বাবার কষ্টটা কমানোর চেষ্টা করা। আদিয়ান কৌতূহলী চোখে তাকালো। বাবা সে কখনোই নিজেকে একা মনে করে না। সে সবসময় ক্ষমতায় মগ্ন থাকে। তা হয়তো ঠিক, আয়শা দৃঢ় অথচ নরম কণ্ঠে বলল, কিন্তু দেখুন, আমার বাবা মাও তো আপনার বাবার বাড়িতে আছেন। আমার বাবা মা হয়তো ভালো নেই, একা একা আছেন। আমি যদি আপনার সাথে সেখানে থাকি, তবে একদিকে আপনার বাবার বাড়িটা আলোকিত হবে, আর অন্যদিকে আমার বাবা মাকে দেখে আমি নিশ্চিন্ত থাকতে পারবো। হাদিয়ান চমকে উঠল। তিনি কখনোই ভাবেনি আরিশা স্বেচ্ছায় তার বাবার কাছে যেতে চাইবে। কিন্তু আরিশা, হাদিয়ান সতর্ক হলেন। তুমি জানো আমার বাবা কেমন মানুষ। তিনি তোমাকে ব্যবহার করতে পারেন। আমি আপনার সাথে থাকলে পিশাচ আঘাত করতে পারবে না। আমি আপনার পাশে থাকতে চাই আদ্রিয়ান। আপনার বাবার সাথে আপনার সম্পর্ক ঠিক হোক, আমি সেটাই চাই। আমাদের পরিবারটা পুরো হোক আদ্রিয়ান।
আরিশার এই কথাগুলো আদ্রিয়ানের হৃদয়ে গভীর প্রভাব ফেলালো। আরিশা তার বাবার ভুল ত্রুটি সত্ত্বেও তার ভাঙ্গা পরিবারকে জোড়া লাগানোর চেষ্টা করছে। আদ্রিয়ান কিছুক্ষণ নীরব থাকলো। এরপর তিনি দৃঢ় কণ্ঠেই বললেন, ঠিক আছে, আমরা চৌধুরী ম্যানশনে ফিরে যাব। তবে এটা আমার সিদ্ধান্ত নয়, আমাদের সিদ্ধান্ত। তোমার নিরাপত্তার জন্য আমি সেখানে নিরাপত্তা ব্যবস্থা দ্বিগুণ করব। বাবা যদি তোমার দিকে একবারও চোখ তুলে তাকায়, তবে আমি তাকে ছেড়ে দেব না। আমি জানি। আরিশা হাসলো। তার হাসি ছিল বিজয়ের হাসি, কিন্তু আদ্রিয়ান সেটাকে সরল প্রেম হিসাবে দেখলো। আদ্রিয়ানের এই ভালোবাসার অন্ধবিশ্বাস আরিশার মিশনের দ্বিতীয় ধাপ সহজ করে দিল। সে এখন সরাসরি শত্রুর ডেরায় প্রবেশ করতে চলেছে, কিন্তু তার মনে ভয় তো আছেই। আহমেদ চৌধুরীর তীক্ষ্ণ চোখ এবং পিশাচের অস্থির পরিস্থিতি। সন্ধ্যা নামার আগেই আদ্রিয়ান চৌধুরী তার সবথেকে মূল্যবান সম্পদ আরিশাকে নিয়ে তার পেন্ট হাউস ছেড়ে দিল। তাদের গন্তব্য এখন চৌধুরী ম্যানশন। সন্ধ্যা নেমে এসেছে। চৌধুরী পরিবারের বিশাল বহুল পেন্ট হাউস ছেড়ে আদ্রিয়ান আরিশাকে নিয়ে চলে এলো চৌধুরী ম্যানশনের দিকে। আদ্রিয়ান গাড়ির পেছনে আরিশার হাত শক্ত করে ধরেছে। তুমি চিন্তা করো না আরিশা, আমি তোমার পাশে আছি। বাবা যদি কোনো সমস্যা করে, আমি তাকে থামতে জানি। আরিশা আদ্রিয়ানের হাতের উপর হাত রাখলো। আমি জানি আদ্রিয়ান, আমার বিশ্বাস আছে আপনার ওপর। এই কথাটি আরিশার মন থেকেই বলেছিল। সে আদ্রিয়ানকে বিশ্বাস করে বলেই তো এই বিপজ্জনক চালটা চালতে পেরেছে। চৌধুরী ম্যানশন ছিল এক বিশাল সাম্রাজ্যের প্রতিচ্ছবি। বিশাল গেট, সবুজ বাগান এবং এক প্রাচীন উত্তপ্ত শীতলতা। পেন্ট হাউসের আধুনিক উষ্ণতার চেয়ে এখানকার পরিবেশ ছিল অনেক বেশি গভীর এবং কৃতজ্ঞময়। গাড়ি যখন ম্যানশনের ভিতরে প্রবেশ করলো, তখন আরিশা ভিতরে এক অজানা চাপা অনুভব করলো। এই বাড়িতেই তার বাবা মা বন্দির মতো জীবন কাটাচ্ছে। তারা হলরুমে প্রবেশ করলো। হলরুমের বিশাল ঝড়বাতির আলোয় দুজনের চোখে পড়ল আহমেদ চৌধুরীকে। তিনি এক সোফায় বসছিলেন, হাতে হুচকির গ্লাস। তার পাশে বসা ছিল আরিশার বাবা মা আবির সাহেব এবং ফারহানা বেগম। তাদের মুখে ছিল গভীর উদ্বেগ এবং ক্লান্তি। আহমেদ চৌধুরী চোখে ছিল তীক্ষ্ণ হিসাবে দৃষ্টি। তিনি আদ্রিয়ান এবং আরিশাকে দেখে সামান্য বিস্মিত হলেন না, যেন তিনি এই আগমন সম্পর্কে আগে থেকে জানতেন। স্বাগতম আদ্রিয়ান। আহমেদ চৌধুরী গ্লাস নামিয়ে হাসলেন। তার হাসি ছিল শীতল এবং অপ্রীতিকর। ভাবতেই পারিনি তোমার সেই অভিমান ভেঙে যাবে। আরিশা, তুমি পারলে আমার ছেলেকে ফিরিয়ে আনতে। আহমদ চৌধুরী অনুমতি নিয়ে আরিশা দ্রুত তার বাবা মায়ের কাছে এগিয়ে গেল। আবির সাহেব এবং ফারহানা বেগম তাদের মেয়েকে দেখে আবেগ ধরে রাখতে পারলেন না। ফারহানা বেগম কান্নায় ভেঙে পড়লেন এবং আরিশাকে জড়িয়ে ধরলেন। তুমি কেমন আছো মা? তুমি তো খুব দুর্বল হয়ে গেছো। ফারহানা বেগম ফিস ফিস করল। আয়েশা তার মায়ের কান্নায় নিজেও কেঁদে ফেলল। আয়েশা তার বাবার দিকে তাকালো। আবির সাহেবের চোখ সতর্ক। আয়েশাকে কিছু বলতে চাইছে, কিন্তু পারছে না। আয়েশা দ্রুত নিজেকে সামনে নিল। সে জানে এই মুহূর্তে তার বাবা মাকে কোনো সংকেত দেওয়া চলবে না। আহমেদ চৌধুরী তাদের দিকে তাকিয়ে উপভোগ করছে। আহ, পারিবারিক আবেগ, ভালো ভালো। আদ্রিয়ান, আমি খুব খুশি। তোমার স্ত্রীকে এমন সুন্দর আবেগের জন্য ধন্যবাদ। এবার তোমার দায়িত্ব ওর বাবা মাকে দেখা। আহমেদ চৌধুরীর এই ব্যঙ্গাত্মক সহানুভূতি আরিশার হৃদয়ে আরও কঠিন প্রতিশোধের সংকল্প জাগিয়ে তুলল। আহমেদ চৌধুরী উঠে দাঁড়ালো। আদ্রিয়ান, আমি ভেবেছিলাম তুমি আরিশাকে ডিভোর্স দিবে, কিন্তু তুমি দেখি উল্টো পথে হাঁটছো। আশা করি তুমি ভুলে যাওনি এই বিয়ের আসল উদ্দেশ্য কি ছিল। আদ্রিয়ান তার বাবার সামনে দৃঢ়ভাবে দাঁড়ালো। তিনি আরিশার কোমরে হাত রাখলো। আমি কিছুই বলিনি বাবা। আরিশা এখন আমার স্ত্রী, আর আমার স্ত্রী কি করবে তা আমি ঠিক করব। আরিশা এখন তোমার সাম্রাজ্য জোড়া লাগানোর জন্য আসেনি, সে এসেছে আমার পাশে থাকতে। আহমদ চৌধুরী মুখে ঘৃণা ফুটে উঠল। তোমার মায়ের মতো এই মেয়েও তোমাকে ভালোবাসার ফাঁদ দেখাচ্ছে আদ্রিয়ান। এই চুল কিন্তু এমনি এমনি পাকেনি। আদ্রিয়ান তার বাবার কথায় আর কান দিল না। তিনি আরিশা এবং তার বাবা মাকে নির্দেশ দিল তাদের
জন্য প্রস্তুত করা ঘরে যেতে। আবির সাহেব যখন আরিশার পাশে এলো, তিনি এক মুহূর্তের জন্য থেমে গেল। আবির সাহেব আরিশার কানের কাছে ফিসফিস করে বলল, সাবধান মা, তোমার মায়ের ডায়েরির কথা ভুলো না। আর তোমার অন্যান্য সহায়কদের সাথে যোগাযোগ রেখো। এখানে কেউ নিরাপদ নয়। আয়েশা চমকে উঠল। তার বাবা সব জানেন। আবির সাহেব সেই সতর্কতায় ফিসফিসানি, সাবধান মা, তোমার অন্যান্য সহকারীদের সাথে যোগাযোগ রেখো। আয়েশার শরীরে এক শীতল স্রোত বয়ে দিল। তার বাবা সব জানে, তার অভিনয়, তার ঝুঁকি এবং তার প্রতিশোধের আসল উদ্দেশ্য। আয়েশা দ্রুত নিজেকে সামনে নিল। আদিয়ান তার বাবা মা এবং আরিশাকে তাদের জন্য প্রস্তুত করা কক্ষের দিকে নিয়ে যেতে শুরু করলো। আহমদ চৌধুরী তখনও দাঁড়িয়ে, তার চোখে বিজয়ের হাসি, যা আরিশার কাছে বিষের মতো লাগছে। আদ্রিয়ান আরিশাকে নিয়ে তাদের জন্য নির্ধারিত মাস্টার বেডরুমের দিকে গেল, কিন্তু আরিশা জোর করলো আগে সে তার বাবা মাকে তাদের ঘরে নিয়ে যাবে। আবির সাহেব এবং ফারহানা বেগমকে নিয়ে যাওয়া হলো ম্যানশনের পিছনের দিকে থাকা একটি অপেক্ষিত ছোট্ট অন্ধকারাচ্ছন্ন কক্ষে। ঘরটি বিশাল বহুল ম্যানশনের সাথে বেমানান। আদিয়ান ফারহানা বেগমকে ঘরে প্রবেশে সাহায্য করলো। আয়শা তখন আদিয়ানকে অন্যমনস্ক হতে দেখে দ্রুত তার বাবার দিকে তাকালো। আবির সাহেব ফিসফিস করে বলেন, মা, এই বাড়ি আমাদেরই ছিল। আমাদের বিয়ের পর এই বাড়ি আর সব সম্পত্তি আহমেদ চৌধুরী নিজের নামে করে নাই। হারিসা বেদনায় স্তব্ধ হয়ে গেল। তার জানা ছিল যে তার পরিবার প্রতারিত হয়েছে, কিন্তু এই বাড়িটাই যে তাদের ছিল সেটা সে জানত না। হাদিয়ান ফিরে আসতে আবির সাহেব চুপ করে গেল। হাদিয়ান ঘরটির দিকে তাকালো। বাবা, এই ঘরটা কেন দিয়েছো? আমি এক্ষুনি সিকিউরিটিকে বলছি তাদেরকে অতিথির কক্ষ দিতে। আবির সাহেব দ্রুত না বললেন, আদ্রিয়ান, কোনো প্রয়োজন নেই। তোমার বাবা, তিনি আমাদের অনেক দয়া করেছেন। আবির সাহেবের দয়া শব্দটি আরিশার কানে বিপ্লবের মতো বাজলো। আহমদ চৌধুরী এভাবেই তাদের করুণার পাত্র করে রেখেছে। আদিয়ান যখন সিকিউরিটিকে নির্দেশ দেওয়ার জন্য ফোন নিয়ে কক্ষ থেকে বের হলো, আয়েশা তখন ফারহানা বেগমকে জড়িয়ে ধরলো। আয়েশা তার মাকে দেখলো। তার গলায় থাকা মুক্তার নেকলেসটি, যা আদ্রিয়ানের মায়ের স্মৃতি বহন করে, এই নেকলেসটি আসলে ছিল একটি সাংকেতিক কোড। আয়েশার মা ফারহানা বেগম নেকলেসটি চোখে চোখ বন্ধ করে নিল। নেকলেসটি দেখে চোখ বন্ধ করে নিল। তিনি নেকলেসের মুক্তাগুলো আলতো করে ধরল। এই মুক্তাগুলো ছিল একটি নির্দিষ্ট নকশায় সজ্জিত, যা আহমদ চৌধুরী পুরনো ব্যবসায়িক জালিয়াতির একটি গোপন বার্তা বহন করে। ফারহানা বেগম ফিসফিস করলেন। হাদিয়ান ফিরে এসে আয়েশার বাবা মাকে অভয় দিলেন এবং আয়েশাকে মাস্টার বেডরুমের দিকে নিয়ে গেলেন। মাস্টার বেডরুমটি ছিল ম্যানশনের সবচেয়ে বিশাল বহু অংশ। আয়েশা যখন সেই ঘরে প্রবেশ করলো, তাই মনে হলো এই ঘরে থাকার অধিকার তাদের পরিবারের ছিল। আদ্রিয়ান আয়েশাকে টেনে নিল। আরশা, আমার বাবার কথায় মন দিও না। এই বাড়ি এখন থেকে তোমার। তোমার বাবা মা এখানে নিরাপদ। আরিশা আদিয়ানের বুকে মাথা রাখলো। আরিশা জানে ফল্টের ব্যাকডোর টেক এখন সক্রিয়। এই মেনশন থেকে তার গোপন সহায়কদের সাথে যোগাযোগ করা এবং কাজ শুরু করা সহজ হবে। আহমদ চৌধুরী তাকে আশ্রিতা হিসাবে দেখতে চেয়েছিল, কিন্তু আরিশা এখানে এসেছে একজন গুপ্তচর হিসাবে। রাত বাড়ার সাথে সাথে চৌধুরী ম্যানশনের নিরাপদ আরো কঠিন হলো। আরিশা জানে তার মিশন শুরু। প্রথম কাজ হলো ফল্টের সেই ডার্ক ওড ক্যাবিনেটে প্রবেশ করা এবং মূল নথিটি খুঁজে বের করা। আদিয়ান এবং আরিশা যখন মাস্টার বেডরুমে নিজেদের গুছিয়ে নিচ্ছিল, তখনই ম্যানশনের সব নিরাপত্তার ব্যবস্থা নীরবে দ্বিগুণ করে বেড়ে যাচ্ছে। আদিয়ান আরিশাকে চাপড়ে ধরল। আজকের দিনটি তার জন্য মানসিক চাপেরই ছিল, কিন্তু আরিশার উপস্থিতি তাকে শান্তি দিচ্ছে। আরশা, অনেক মাথা ব্যথা করছে। নোরা প্লিজ, আমি একটু ঘুমাবো। আয়েশা অনুভব করলো আদিয়ানের হৃদস্পন্দন। সে জানে আদিয়ানের এই বিশ্বাস তার জন্য সবচেয়ে বড় আবরণ। আদিয়ান ক্লান্তিতে দ্রুত ঘুমিয়ে পড়লেন। তার ঘুমিয়ে পড়ার অপেক্ষাতেই ছিল আরিশা। ঘড়ির কাঁটা যখন রাত 2টো ছুঁই ছুঁই, আয়েশা নিঃশব্দে বিছানা ছাড়ল। তার গায়ে একটি ডার্ক রঙের রেশমি নাইট গাউন, হাতে তার লুকানো ফোন। আয়েশা বাথরুমে গেল এবং ফিসফিস করে একটি গোপন নাম্বার ডায়াল করলো। এটি তার প্রধান সহায়কের নাম্বার।
আমি মেনশনে। আয়েশা চাপা গলায় বলল। ওপাশ থেকে সতর্ক কণ্ঠ এলো। চমৎকার! আমরা তো সিগন্যালের অপেক্ষায় ছিলাম। ভোল্টে লাগানো ব্যাকডোর ট্যাগ, এখন স্ক্রিও। কিন্তু এটি বেশি সময় কাজ করবে না। তোমাকে এখনই যেতে হবে। অ্যাকোর্ডস কোড। পি ট্যাগটি স্বয়ংক্রিয়ভাবে ভোটের মূল পিন কোডের প্রথম 4টি ডিজিট ডিক্রিপ্ট করেছে, সহায়ক জানালো। বাকি ডিজিটগুলো তোমাকে আদ্রিয়ানের কণ্ঠস্বর বা অন্য কোনো উপায়ে সংগ্রহ করতে হবে। আয়েশার চোখ স্থির হলো। ভল্ট আইস্টোজ করার জন্য 3টি ধাপ প্রয়োজন। রেটিনা স্ক্যান, সম্পূর্ণ পিনকোড এবং কণ্ঠস্বরের কোড। সে এখন পিনের অর্ধেক জানে। আমি যাচ্ছি। আয়েশা ম্যানশনের দীর্ঘ শীতল করিডোর ধরে নিঃশব্দে হাঁটতে শুরু করলো। ম্যানশনের অভরন্ত জটিল এবং বিশাল। আদ্রিয়ান তার বাবার সাথে থাকার কারণে ম্যানশনের সিকিউরিটির ব্যবস্থা পেন্ট হাউসের মতোই সক্রিয় নয়, বরং আরও বেশি লোক নিয়ন্ত্রিত। আয়েশা সতর্কভাবে সিসিটিভি ক্যামেরাগুলো এড়িয়ে চলল। ম্যানশনের এই গভীর স্তরে যেখানে ভল্টের করিডোর নেমে গেছে, সেখানে সিসিটিভিগুলো অপেক্ষাকৃত পুরনো। আয়েশা এই পথের নকশা আগে থেকেই জানতো, যা তার সহায়করা তাকে জানিয়েছে। অবশেষে সে বেসমেন্টে সেই শীতল ধাতব করিডোরে পৌঁছালো, যেখানে ইস্পাতের ভল্ট দরজাটি দাঁড়িয়ে। আয়েশার হৃদস্পন্দন দ্রুত চলছে। আয়েশা ভল্ট দরজার সামনে এসে দাঁড়ালো। বায়োমেট্রিক প্যানেলটি অন্ধকারে জ্বলজ্বল করছে। প্রথমে সে রেটিনা স্ক্যানিং প্যানেলটিকে পাশ কাটলো। তার কাছে আদ্রিয়ানের রেটিনা ডেটা নেই, তবে তার সহায়করা তাকে একটি অস্থায়ী ক্লিনিক ডিভাইস দিয়েছে, যা ভল্টের রেটিনা স্ক্যানারকে নকল সিগন্যাল দিতে পারে। আয়েশা যন্ত্রটি স্ক্যানারের সামনে ধরল। সবুজ আলো জ্বলে উঠল। প্রথম বাধা পেরোনো গেল। এরপর এলো পিনকোড। আয়েশা তার জানা প্রথম 4টি ডিজিট প্রবেশ করল। টিপ 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 টিপ। এরপর প্ল্যানটি থেমে গেল। পিনকোডটি আরও 4টি ডিজিটের অপেক্ষায় আছে। আয়েশা চাপা শ্বাস ফেল। সে জানে পিনকোডটা হয়তো আদ্রিয়ানের কণ্ঠস্বরের কোডে লুকানো আছে, অথবা তার বাবা মায়ের কোনো গোপন নথিতে। আয়েশা বাধ্য হয়ে ফিরে যেতে শুরু করলো। তার মিশন পুরোপুরি সফল হয়নি, কিন্তু সে ভল্ট অ্যাক্সেস করার একটি দুর্বলতা খুঁজে পেয়েছে। ভোর হওয়ার আগেই তাকে আদ্রিয়ানের পাশে ফিরে যেতে হবে, যেন আদ্রিয়ান কোনো সন্দেহ না করতে পারে। আয়েশা জানে বাকি কোডটা এখন চৌধুরী ম্যানশনের ভিতরে কোনো গোপনীয়তার মধ্যেই লুকিয়ে আছে। আয়েশা যখন ভল্টের করিডোর থেকে নিঃশব্দে ফিরে এলো, তখন তার হৃদস্পন্দন তীব্র। সে নিশ্চিত ভল্টে প্রবেশ করতে হলে তার এখন আদ্রিয়ান বা আহমদ চৌধুরী আরও ঘনিষ্ঠ হতে হবে। পিনকোডের বাকি অংশটা তাদের কারো কাছেই আছে। সে দ্রুত মাস্টার বেডে রুমে ফিরে এলো এবং বিছনায় আদ্রিয়ানের পাশে শুয়ে পড়ল, যেন সে কখনো ঘুম ভাঙার পর বিছনা ছাড়েনি। ভোর আলো ফোটার পর আদ্রিয়ানের আদর যত্ন দিয়ে দিন শুরু হলো। আয়েশার সাথে ভালোবাসার খুনসুটি চলছে, কিন্তু আয়েশার মন তখনও ভল্টের দরজায় আটকে। ঠিক দুপুরের খাবারের সময় চৌধুরী ম্যানশনে একটি অপ্রত্যাশিত আগমন ঘটল। ম্যানশনের মূল দরজা দিয়ে প্রবেশ করল এক সুদর্শন যুবক, রোহান চৌধুরী। রোহান আদ্রিয়ানের সম্পর্কিত চাচাতো ভাই, কিন্তু আদ্রিয়ান বা আহমদ চৌধুরী কারোর সাথে তার সম্পর্ক ভালো নয়। রোহান ছিল পারিবারিক ব্যবসা থেকে দূরে, নিজের স্বাধীন জীবন বেছে নেওয়া এক শিল্প এবং ব্যবসায়ী। তার চালচলনে ছিল এক রুচিশীল অধ্যত্ত, যা ম্যানশনের গম্ভীর্যের সাথে বেমানান। রোহানকে দেখে আহমেদ চৌধুরী মুখ কঠোর হলো। আদ্রিয়ানও কিছুটা অবাক। রোহান, আদ্রিয়ান কিছুটা বিরক্ত নিয়ে জিজ্ঞাসা করলো। তুমি এখানে কেন? রোহান একটা হালকা হাসি দিল। নিজের বাড়িতে ঘুরতে এসেছি ভাই, অবাক হওয়ার কিচ্ছু নেই। শুনলাম 9 বছর পর তুমি এলে, তাই ভাবলাম একবারে দেখা করে যাই। আহমদ চৌধুরী সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গেল। তুমি এখানে এসেছো রোহান, ব্যবসায় কোনো খবর থাকলে আদিয়ানকে বলো। না আঙ্কেল, ব্যবসার খবর নয়, আমি এসেছি রানীকে দেখতে। আরিশা, তোমাকে দেখে খুব ভালো লাগলো।
রোহান আরিশার দিকে তাকিয়ে বলল। রোহানের চোখে আরিশার প্রতি যে গভীর মুগ্ধতা ছিল তা আদিয়ান ধরতে পেরেছে। আদিয়ানের চাহনি তখন ক্রোধে জ্বলছে। রোহান এরপর আহমদ চৌধুরীর দিকে ফিরল, কিন্তু তার মূল কথাগুলো ছিল আরিশার উদ্দেশ্যে। কাকা, আমি শুনেছি আপনি নাকি আপনার পুরনো ব্যবসার কাগজপত্র দেখছিলেন। সেই ভুল ডিলগুলো, যেগুলো 9 বছর আগে আপনার হাতে এসেছিল, সেসব নথিপত্র এখন কিসের কাজে লাগবে? অতীত তো অতীতই। রোহান বললেন। আহমদ চৌধুরী ফুরকুসকে তাকালেন। তোমার অপ্রয়োজনীয় কৌতূহল নিয়ে মাথা ঘামাইও না রোহান, কিছু প্রয়োজন জিনিস ছেড়ে ফেলা প্রয়োজন ছিল। আহমদ চৌধুরী এই কথাগুলো আরিশার হৃদয়ে তীব্রভাবে আঘাত করলো। আরিশা নিশ্চিত হলো ফুল ডিল মানে তার বাবার সম্পত্তি এবং ভল্টের গোপন নথি। রোহান তখন আদিনের দিকে তাকালো। দাদা, আয়েশা খুবই কোমল হৃদয়ের মেয়ে। তোমার উচিত হবে তোমার বাবা মায়ের সাথে ওর বাবা মায়ের প্রতি একটু আলাদা যত্ন নেওয়া। এই ম্যানশনে তারা যেন সুরক্ষিত থাকে। রোহান এই কথাগুলো এমনভাবে বলল যেন সে আদিয়ানের প্রতি সহানুভূতি দেখাচ্ছে, কিন্তু আরিশা বুঝতে পারল রোহান তাকে ভল্টের পিন কোডের বাকি অংশের সূত্র বলে দিয়েছে। আহমদ চৌধুরীর পুরনো ডিল কোড এবং তার বাবা মায়ের নিরাপত্তা তার মিশন সফল হওয়ার উপর নির্ভরশীল। তিনি আরিশাকে নিয়ে দ্রুত সিঁড়ির দিকে হাঁটতে শুরু করলো। তুমি এখানে কেন এসেছো রোহান? আদিয়ান যেতে যেতে চিৎকার করলেন। আসছি ভাই। তবে আরিশা যতক্ষণ এখানে, ততক্ষণ হয়তো আমার আসা যাওয়া চলবে। আদির রাগে দাঁতে দাঁত চেপে আয়েশাকে নিয়ে তাদের কক্ষে চলে গেল। আয়েশার কোমরে তার হাতে ছাপ প্রমাণ করছে তার ঈর্ষা কতটা তীব্র। আয়েশা জানে রোহান তাকে ভালোবাসে কিনা সেটা মুখ্য নয়, মুখ্য হলো এই মিশনে এখন তার এক গোপন সহায়ক আছে। সে তাকে পিশাচ এবং আহমদ চৌধুরী রহস্যের কেন্দ্রবিন্দুতে পৌঁছে দিতে পারে। আদির রাগে দাঁতে দাঁত চেপে আরিশাকে নিয়ে তাদের মাস্টার বেডের রুমে গেল। রোহানের উপস্থিতি এবং আরিশার প্রতি তার মনোযোগ আদিয়ানের ভেতরের একটা অদ্ভুত আগুন জ্বালিয়ে দিয়েছে। রোহানকে তোমার এত ভালো কেন লাগছে? আদ্রিয়ান আরিশাকে দেওয়ালে চেপে ধরে তীব্রভাবে জিজ্ঞাসা করলো। তার চোখে ক্রোধে চলছে। সে তোমার দিকে এভাবে কেন তাকালো? এভাবে তাকানোর সাহস পায় কি করে? আরিশা আদিয়ানের বুকে হাত রাখলো। আদিয়ানের এই তীব্র ঈর্ষা আরিশারও কিছুটা অবাক হয়ে গেছে। সেই মানুষটাকে ঠকাচ্ছে, অথচ আদিয়ান কিনা তাকে অন্ধভাবে ভালোবাসে। আমি তাকে পছন্দ করি না আদ্রিয়ান, আরিশা শান্ত কণ্ঠে বলল। আমি শুধু আপনার। আপনি কেন এত সন্দেহ করছেন? আদিয়ান আরিশার কপালে তার ঠোঁট ছোঁয়ালো। তার রাগ দ্রুত ভালোবাসায় পরিণত হলো। দিনের বেলায় আদিয়ানের ঘনিষ্ঠতা আর রাতের বেলায় তার নীরব অনুসন্ধানের চেষ্টা, এইভাবেই ম্যানশনের দিন কাটছে। আয়েশা রোহানের দেওয়া ইঙ্গিত অনুযায়ী আহমদ চৌধুরীর পুরনো ফাইল, ডেস্ক এবং লাইব্রেরির কোণে কোণে ডিল কোড খুঁজতে চেষ্টা করলো, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। ম্যানশনের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠিন। প্রতিটা ব্যর্থতা আরিশাকে আরো বেশি ক্লান্ত ও বিধ্বস্ত করে তুলেছে। সে ভেবেছে এই খেলায় সে কেবল আদিয়ানের সরল বিশ্বাসকে আঘাত করেছে। এক রাতে যখন আদিয়ান গভীর ঘুমে মগ্ন, আরিশা আবার বিছানা ছাড়ল। তার মাথায় তখন কেবল একটি চিন্তা, এইসব প্রতারণা আর কতদিন। সে আর পাচ্ছে না। আদিয়ানের ভালোবাসা তার প্রতিশোধের সংকল্পকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। এই মানুষটির চোখে আর কোনো ঘৃণা নেই, শুধু ভালোবাসা আর নির্ভরতা। আয়েশা স্থির করলো সে সব কিছু স্বীকার করবে। আয়েশা ফিরে এসে আদিয়ানের পাশে বসলো। সে আলতো করে আরিয়ানের মাথায় হাত রাখলো। আরিয়ান তন্দ্রাচ্ছন্ন চোখ খুলল। আরিশা, কি হয়েছে? তুমি কাঁদছো? আদ্রিয়ান দ্রুত উঠে বসলো। আয়েশাই নিজেকে ধরে রাখতে পারল না, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে আদিয়ানের হাত ধরল। আমি আর পারছি না আদ্রিয়ান, আমি আপনাকে ঠকাচ্ছি, আমি সব মিথ্যা বলছি। আদিয়ানের মুখে বিস্ময়। কি বলছো তুমি আরিশা? কি মিথ্যে? আমি আপনাকে ভালোবাসি না। আরিশা কষ্টে চোখ বন্ধ করলো। আমি এখানে এসেছি প্রতিশোধ নিতে। আপনার বাবা সেই সব ভুল ডিল যা আমাদের সব কিছু কেড়ে নিয়েছে। আমি আপনাকে ব্যবহার করেছিলাম আদ্রিয়ান।
আমি আপনার কাছে এসেছি শুধু সেই ভল্ট থেকে মূল নটিকা চুরি করার জন্য, আমার বাবা মাকে মুক্ত করার জন্য। আদিনের চোখগুলো মুহূর্তের মধ্যে নীরব হয়ে গেল। তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না, হার্টবিট মনে হয় থেমে গেছে। আরিশা, তুমি কি বলছো? আদ্রিয়ানের কণ্ঠস্বর গভীর, শীতল এবং অবিশ্বাস্য। আয়েশা কাঁদতে কাঁদতে আদ্রিয়ানের বুকে মাথা রাখল। আমি জানি আপনি আমাকে ঘৃণা করবেন, কিন্তু আমি আপনাকে আর ঠকাতে পারছি না। আপনার ভালোবাসা, আপনার যত্ন, এটা আমাকে শেষ করে দিচ্ছে। আমি আপনাকে হয়তো ভালোবাসি না, কিন্তু আমি আপনাকে আর কষ্ট দিতে চাই না। আমাকে ক্ষমা করে দিন। আরিশার স্বীকারোক্তির পর খুব নেমে এলো এক ভয়ঙ্কর স্তব্ধতা। বাইরে ম্যানশনের নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা, চাপার শব্দ ছাড়া আর কোনো আওয়াজও নেই। আদিয়ান চৌধুরী স্থির হয়ে বসে আছে, তার হাত তখনও আরিশার চুলের মধ্যে। তার মুখে সেই মুগ্ধ প্রেমিকের হাসি উধাও। তার বদলে ফিরে এসেছে 9 বছর আগে সেই কঠোর দৃষ্টি। তার চোখে শীতলতা আরিশার কান্নার জল মুহূর্তেই থামিয়ে দিল। আদিয়ান যেন এক বরফের মূর্তি পরিণত হয়েছে, যা দেখে আরিশার হৃদয়ে সত্যিকারের ভয় লাগলো। তুমি তুমি আমাকে ধোঁকা দিচ্ছ আরিশা? আদ্রিয়ান বলল, তার কণ্ঠস্বর স্বাভাবিকের চেয়ে অনেক নিচে, যা আরো ভয়াবহ শোনাচ্ছে। সেই 9 বছর আগের মতো ভালোবাসার অভিনয়, প্রতিশোধের জন্য। আরিশা তার চোখে জল মুছে দৃঢ় হলো। এখানে ভালোবাসা নেই আদ্রিয়ান। আরিশার শান্ত কিন্তু স্পর্শ গলায় পড়ল। যা ছিল তা ছিল শুধু অভিনয় আর পরিস্থিতির খেলা। আমি আপনাকে ঠকাতে চাইনি, কিন্তু আমার কাছে আর কোনো পথ ছিল না। আমি এই সম্পর্ক চাই না। আমি আপনাকে ডিভোর্স দিতে চাই। হাদিয়ারের হাত আরিশার চুল ছেড়ে দিল। তিনি বিছনা থেকে উঠে দাঁড়ালো। ঘরের মিলান আলোয় তার ছায়াটি বিশাল ও ভীতকর লাগছে। ডিভোর্স? আদ্রিয়ান হেসে উঠল। সে হাসছিল ঠিক তো। আমি একবার যা নিজে বলে ধরেছি তা আর ছেড়ে দেই না। যেটা আমার সেটা সারা জীবনই আমার। আরিশা উঠে দাঁড়ালো। আমি জানি না আপনি কি চান, আরিশা দৃঢ় কণ্ঠে বলল, কিন্তু আমি এই প্রতারণার সম্পর্ক আর টানতে পারছি না। যদি আপনার মধ্যে সামান্যতম মনুষ্যত্ব থাকে, তবে আমাকে আর বাবা মায়ের কাছে যেতে দিবেন। আরিশা তার চূড়ান্ত দাবি জানালো। আমি শুধু আমার বাবা মায়ের সম্পত্তি ফিরে চাই। আপনার বাবা যা কিছু কেড়ে নিয়েছে সেই মূল নথিপত্র আমাকে দিন। আরিশা যুক্তি দেখালো। আপনি চৌধুরী সাম্রাজ্যের মালিক। আপনার কাছে যে পরিমাণ অর্থ আছে, তাতে আমার বাবা মায়ের সামান্য সম্পত্তি চলে গেলেও আপনার কিচ্ছু হবে না। দৃষ্টি আরিশার চোখের গভীরে। এই দৃষ্টিতে ছিল ভালোবাসা, বিশ্বাসঘাতকতার যন্ত্রণা এবং গভীর পাগলামির এক অদ্ভুত মিশ্রণ। তুমি আমার কাছে টাকার হিসাব দেখাচ্ছ আরিশা? আদিয়ান ফিসফিস করলো। হাতিয়ানের এক হাত বাড়িয়ে আলতো করে আরিশার গাল স্পর্শ করলো। তার স্পর্শে আরিশা কেঁপে উঠল। ঠিক আছে আরিশা, আদ্রিয়ান বললেন, তুমি সম্পত্তি চাও, আমি তোমাকে দেব। তোমার বাবা মায়ের সব তোমার বাবা মায়ের সব পাওনা আমি কালকে ফিরিয়ে দেব। আমাদের ভোটে রাখা সব নথি তোমার, সব সম্পত্তি তোমার, আমার সম্পত্তিও তোমার। আদিয়ান তার বুকের হাসিটি কঠিন করলো। আরিশার গাল থেকে তার হাত নেমে এলো আরিশার চিবুকে। সম্পত্তি না হয় দিলাম। আদ্রিয়ান তার চোখ সরু করলো, কিন্তু তোমাকে যে নিজের জীবন বলে দাবি করেছি, তোমাকে কে ছাড়বে? আদিয়ান আরিশাকে জাপটে ধরলো। এই জড়িয়ে ধরার কোনো প্রেম ছিল না, ছিল কেবল তীব্র উন্মাদ অধিকারবোধ। তুমি আমার আরিশা। এই সাম্রাজ্য তোমার হতে পারে, কিন্তু তুমি ছাড়া আমার সাম্রাজ্যের কোনো অর্থ নেই। তুমি কোথাও যাচ্ছ না। আরিশা ব্যথা কুকড়ে উঠল। আদ্রিয়ান, কি করছেন? আমার লাগছে, ছাড়ুন। আদিয়ান আরো জোরে চেপে ধরলো। আরিশা চিৎকার করে উঠল। আমারও লাগছে, বিশ্বাস করো। তীব্র আঘাত পেয়েছি আমি। আমার অনেক কষ্ট হচ্ছে আরিশা এখানে। বলে আদিয়ান আরিশার হাত নিয়ে নিজের বুকে রাখলো। আরিশা অনুভব করলো আদিয়ানের হার্টবিট কয়েক গুণ দ্রুত চলছে। আরিশাকে অবাক করে আদিয়ান চোখ থেকে এক ফোঁটা পানি পড়লো। আরিশা অবাক হয়ে দেখলো সেই দৃশ্য। আদিয়ানকে কেউ কখনো কান্না করতে দেখেনি, আর সেই পাথরের চোখের পানি আরিশা দেখছে। নিজের ভাগ্যবতী মনে করবে, নাকি এই চোখের পানি পরের কারণ হিসাবে নিজেকে দোষী মনে করবে?
আদিয়ান এক আঙ্গুল দিয়ে নিজের চোখের পানি মুছে দিল। কেন আরিশা? আমার জীবনে আসা নারীগুলো আমাকে ধোঁকা দেয়। আমি কি ভালোবাসার যোগ্য না? আমি তো তোমাকে বলেছিলাম, আম্মু চলে যাওয়ার পর আমি নারীদের ঘৃণা করতাম। ভেবেছিলাম তুমি ব্যতিক্রম। আমাকে ভুল প্রমাণ করাটা কি সত্যি খুব দরকার ছিল? আদিয়ানের উন্মত্ত অধিকার পর তার চোখের জল আয়েশাকে স্তব্ধ করে দিল। সে কখনো কল্পনাও করেনি এই শীতল কঠোর মানুষটির হৃদয়ে এমন গভীর যন্ত্রণা লুকিয়ে আছে। আমি জানি না আদ্রিয়ান, আয়েশা ফিসফিস করলো। আমি শুধু আমার বাবা মাকে মুক্তি দিতে চাই। আদ্রিয়ান তাকে ছাড়লো, কিন্তু তার হাত আয়েশার কাজ চেপে ধরল। তোমাকে মুক্তি দিলাম না আরিশা, সম্পত্তি দিচ্ছি, কিন্তু তুমি থাকবে। পরের দিন ভোর হতে চৌধুরী ম্যানশনে এক নাটকীয় দৃশ্য দেখা গেল। আদ্রিয়ান তার আইন বিভাগের সব থেকে বিশ্বস্ত প্রধানকে ডেকে আনলো। আহমদ চৌধুরী এই নাটক দেখে ক্রোধে ফেটে পড়ল। আদ্রিয়ান, তুমি কি করছো? এই সম্পত্তি আরিশার বাবার কাছে গেলে। আমি জানি বাবা, আদ্রিয়ান শান্ত কিন্তু শীতল কণ্ঠেই বলল। কিন্তু আরিশা আমার স্ত্রী, ও সব চাওয়া পাওয়া আমার কাছে আদেশ। এই সম্পত্তি আমার কাছে কোনো অর্থ রাখে না। তুমি যা অন্যায় করেছো তা আর শেষ হোক। আহমদ চৌধুরী আরিশার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকালেন। তিনি বুঝতে পারলেন আরিশা তাদের পরিবারে বিভাজন সৃষ্টি করেছে। আইন প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ হলো। সব নথি আরিশার বাবা মায়ের নামে হস্তান্তরিত হলো। আদ্রিয়ান আরিশার হাতে সেই মূল নথিপত্র তুলে দিল। তোমার সব পাওনা মিটিয়ে দিলাম আরিশা। এবার তোমার পরীক্ষা, তুমি তোমার কথা রাখবে তো? আরিশার হৃদয় তখন স্তব্ধিত, আর অপরাধ বোধের মিশ্রণ। সে তার লক্ষ্য অর্জন করেছে। তার বাবা মা এখন নিরাপদ। সম্পত্তির কাগজপত্র হাতে পেয়ে আরিশা তার বাবা মায়ের ঘরে গেল। বাবা মা, আরিশা হাসি মুখে বলল। সব ঠিক হয়ে গেছে, আমরা মুক্ত। আমরা এখান থেকে চলে যেতে পারি। আবির সাহেব স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আল্লাহকে ধন্যবাদ। মা, এবার চলো। আয়েশা যখন তার বাবা মাকে নিয়ে দ্রুত ম্যানশন ছেড়ে যাওয়ার জন্য হলরুমের দিকে যাচ্ছিল, তখন আদিয়ান ম্যানশনের বিশাল দরজার সামনে এসে দাঁড়ালো। তার দুপাশে তখন তার দেহরক্ষী। কোথায় যাচ্ছ রানী? হাদিয়ান জিজ্ঞাসা করলো, তার ঠোঁটে এক বাঁকা হাসি। আয়েশা থমকে গেল। আমাদের মুক্তি দিয়েছেন আদ্রিয়ান। আপনি তো বলেছেন সব নথি আমাদের। হ্যাঁ, নথি তোমাদের, আদিয়ান ধীর গতিতে আরিশার কাছে এলো। কিন্তু আমি তোমাকে ছাড়ার কথা বলিনি আরিশা। আমার সাথে এমন করতে পারেন না আদ্রিয়ান। আয়েশা প্রায় চিৎকার করে উঠল। আমাকে যেতে দিন, আমাদের সম্পর্ক মিথ্যা। হাদিয়ান আরিশার সামনে এসে দাঁড়ালো। সম্পর্ক মিথ্যা ছিল, কিন্তু আমার ভালোবাসা মিথ্যা ছিল না আরিশা। অদ্রিয়ান ফিসফিস করলো, তুমি আমার স্ত্রী, তুমি আমার কাছে থাকবে, এটাই আমার শেষ কথা। আদিয়ান তার দেহরক্ষীর দিকে তাকালো। কেউ যেন এখান থেকে বাইরে যেতে না পারে। আরিশা আর ওর মা বাবা, এরা সবাই এখন আমার বিশেষ অতিথি। আদিয়ান আরিশার হাত ধরল। আরিশার বাবা মা ভয়ে ছিটকে গেল। আদিয়ান আরিশাকে জোর করে নিচের মাস্টার বেডরুমের দিকে নিয়ে চলল। এই ভালোবাসার পরীক্ষা আরিশা তুমি নিজে শুরু করেছো, এবার শেষটাও আমার মতো করে হবে। আদিয়ান চৌধুরী যখন আরিশাকে জোর করে মাস্টার বেডরুমে নিয়ে যাচ্ছিল, তখন ম্যানশনের সব নিরাপত্তা কর্মীদের চোখে ছিল কঠোর নির্দেশনা। কেউ যেন আরিশাকে সাহায্য না করে। আরিশার বাবা মা ভয়ে ছিটিয়ে গেল। তারা বুঝতে পারলেন তাদের মেয়ে এখন সম্পত্তির মালিক হলেও আদিয়ানের ভালোবাসার কাছে সে বন্দী। আদিয়ান আরিশাকে ঘরে নিয়ে এসে দরজা বন্ধ করে দিল। তুমি এখানে সুরক্ষিত থাকবে আরিশা, আর কোথাও যাচ্ছ না। আরিশা চিৎকার করে উঠল। আপনি আমাকে বন্দি করেছেন। সম্পত্তি ফিরিয়ে দিয়েও আপনি এই কাজ করতে পারেন না। আমি তোমাকে বন্দি করছি না, আদিয়ান দৃঢ় কণ্ঠে বলল। আমি তোমাকে রক্ষা করছি। আর তুমি চলে গেলে আমার অস্তিত্ব থাকবে না। আমার ভালোবাসার মূল্য দিতে হবে আরিশা। আদিয়ান ঘর ছেড়ে চলে গেল। দরজার বাইরে দেহরক্ষী সতর্কতা অবস্থানে। আয়েশা বুঝতে পারল সে এখন এক বিশাল বহুল খাঁচায় বন্দি। প্রায় 1 ঘন্টা পর আয়েশা অসহায়ভাবে জানলার কাছে দাঁড়িয়ে আছে। তার হাতে লুকানো ফোনটি কেঁপে উঠল। এটি ছিল পিশাচের তরফ থেকে আসে একটি এনক্রিপ্টেড ভিডিও কল। আয়েশা দ্রুত বাথরুমে গিয়ে কলটি ধরল। স্ক্রিনে ভেসে উঠল এক ভয়ঙ্কর অবয়ব, যার চোখ দুটি অন্ধকারে জ্বলজ্বল করছে। কি হলো রানী? পিশাচের কণ্ঠস্বর ছিল তীর্যক এবং কৌতুকপূর্ণ। মুক্তি পেয়েও দেখে আবার বন্দী হলে। তোমার সব প্ল্যান তো ভেস্তে গেল। তুমি তাকে সম্পত্তি দিলে কেন?
পিশাচের কণ্ঠস্বর ছিল তীর্যক এবং কৌতূহলপূর্ণ। আরিশা হতাশায় মুটিয়ে পড়ল। আমি আর ওকে ঠকাতে পারছিলাম না, কিন্তু সে আমাকে ছাড়ছে না। সে আমাকে জোর করে আটকে রেখেছে। স্বাভাবিক। পিশাচ হাসল। আদ্রিয়ান চৌধুরী ভালোবাসাকে অধিকার মনে করে, কিন্তু তুমি ভুলে যাচ্ছ আরিশা, তোমার আসল কাজ এখনো শেষ হয়নি। তোমার বাবা মায়ের নিঃস্ব হওয়ার কারণ শুধু সম্পত্তি নয়, ভল্টের সেই বিশেষ নথিতে আরো বড় কোনো গোপনীয়তা আছে, যা আহমদ চৌধুরী তোমাকে জানতে দিতে চায় না। পিশাচের কথা আরিশার বলে নতুন করে প্রতিশোধের আগুন জ্বালালো। তুমি এখন কি চাও? আরিশা জানতে চাইল। আমি তোমাকে মুক্ত করতে চাই। পিশাচের কণ্ঠস্বর গম্ভীর হলো। কিন্তু তোমার মুক্তির জন্য এই ম্যানশনের নিরাপত্তা ব্যবস্থা ভাঙতে হবে। তুমি তৈরি থেকো, আজ রাতে খেলার নিয়ম বদলাবে। পিশাচ কোনো উত্তর না দিয়ে কল কেটে দিল। পিশাচের কল কাটার কিছুক্ষণ পরে আরিশার দরজার মৃদু টোকা পড়ল। আরিশা সতর্ক হয়ে দরজা খুলতে দেখলো বাইরে দাঁড়িয়ে আছে রোহান চৌধুরী। আমি জানি ভাই তোমাকে আটকে রেখেছে। রোহান ফিসফিস করল। তোমার বাবা মা খুব ভয় পেয়েছেন। রোহানের চোখে ছিল উদ্বেগ এবং সে গভীর মুগ্ধতা। সে নিশ্চিত করলো আদ্রিয়ানের দেহ রক্ষীরা কিছুক্ষণ আগেই অন্য কাজে ব্যস্ত ছিল। আরিশা দ্রুত রোহানকে ভিতরে টেনে নিল। তুমি এখানে কেন এসেছো? আমি এসেছি সাহায্য করতে, রোহান বলল, এবং হুঁশিয়ারি দিতে। তুমি ভোল্টে প্রবেশ করতে চাইছো আমি জানি, কিন্তু আহমেদ চৌধুরী নিরাপত্তা দ্বিগুণ করেছেন। তোমাকে এখন একটা অন্য উপায় খুঁজতে হবে। রোহান বলল। রোহান এটি ছোট্ট এনক্রিপ্টেড পেনটা আরিশার হাতে দিল। এটা নাও। উল্টাতে ভোল্ট দরজা খোলার কণ্ঠস্বরের কুট এর একটি নমুনা আছে। এটা শুধু আদ্রিয়ানের কণ্ঠস্বর দিয়েই তৈরি করা, কিন্তু তোমাকে পিনকোডের বাকি 4টি ডিজিট জোগাড় করতে হবে। রোহান আরিশার দিকে ঝুঁকে এলো। আরিশা, তুমি জানো না তুমি কতটা নিরাপদে আছো? এই ম্যানশনে তোমার চেয়েও বড় এক খেলা চলছে। পিশাচকে বিশ্বাস করো না। তুমি পিশাচকে চেনো? আরিশা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলো। চৌধুরী পরিবারে সবাই জানে পিশাচকে, কিন্তু কেউ তাকে ধরতে পারে না। সে আমারই আত্মীয়, এবং সে চায় তুমি আদ্রিয়ানকে ধ্বংস করো। রোহান মুহূর্তের জন্য আরিশার হাত ধরলেন। আমি চাই তুমি মুক্ত হও আরিশা, আর তুমি যদি চাও তবে তুমি এই ম্যানশন ছেড়ে আমার সাথে চলে যেতে পারো। তুমি নিরাপদ থাকবে। রোহানের এই কথাগুলো আরিশাকে নতুন এক দ্বিধায় ফেলে দিল। একদিকে আদ্রিয়ানের উন্মত্ত ভালোবাসা, অন্যদিকে পিশাচের প্রতিশোধের ফাঁদ, আর এখন রোহানের সাহায্য এবং মুক্তির আহ্বান। রোহান দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে শেরবার আরিশার দিকে তাকিয়ে বললেন, আজ রাতে সাবধানে থেকো, পিশাচ আসছে। আরিশা একা দাঁড়িয়ে রইল, হাতে পেন ড্রাইভ। রোহান চৌধুরী আরিশার চূড়ান্ত হুঁশিয়ারদারি করে একটি এনক্রিপ্টেড পেন ড্রাইভ ধরিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে পড়ল। আরিশা একা দাঁড়িয়ে রইল, তার হাতে ভল্ট দরজা খোলার নিজস্ব কণ্ঠের কোডের নমুনা, কিন্তু পিনকোডের বাকি 4টে ডিজিট এবং পিশাচের প্রকৃত উদ্দেশ্য তাকে ভাবাচ্ছে। রোহান চলে যাওয়ার কিছুক্ষণ পর আরিশার লুকানো ফোনে পিশাচের এনক্রিপ্টেড বার্তা এলো। আরিশা রানী, ভয় পেও না। তোমার বাবার ডায়েরির কভারে যে সংখ্যাটি লিখেছিলে সেটাই পিন কোডের বাকি অংশ 8847। এটি একমাত্র চাবি। আজ রাতে ম্যানশনের নিরাপত্তা ব্যবস্থা 20 মিনিটের জন্য ঝিমিয়ে যাবে। দ্রুত কাজ করো। আরিশা বিস্মিত হলো, কোডটি এত সহজ ছিল। সে বুঝতে পারল পিশাচ হয়তো আরিশাকে ভল্টে প্রবেশ করাতে এত সহজ চাল চলেছে যাতে সে ব্যর্থ না হয়। আরিশা তৈরি হয়ে অপেক্ষা করতে লাগলো। আদ্রিয়ান তখনও বাইরে, সম্ভবত ম্যানশনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যস্ত। রাত ঠিক 2:30টার দিকে ম্যানশনের আলো কেঁপে উঠল এবং নিভে গেল। এরপর কেবল এমার্জেন্সি লাইটের লাল ছালো, মৃদু সাইরেনের শব্দ একবার বেজে থেমে গেল। নিরাপত্তা দুর্বল। আরিশা দ্রুত নিঃশব্দে কক্ষ থেকে বেরিয়ে বেসমেন্টের দিকে দৌড়ালো। তার হাতে এখন 3টি গোপন অস্ত্র।
পিনকোডের দুটি অংশ, কণ্ঠস্বরের কোড এবং ভল্টে যাওয়ার সুনির্দিষ্ট পরিকল্পনা। আয়েশা যখন ভল্টের দরজার সামনে পৌঁছালো, তার হাত কাঁপছিল। সে দ্রুত ধাপগুলো সম্পূর্ণ করলো। 1 রেটিনা স্ক্যান। নকল ডিভাইস দিয়ে সবুজ আলো জ্বলে উঠল। পিনকোড। আরিশা ট্যাগ থেকে পাওয়া প্রথম 4 ডিজিট এবং পিছাচের দেওয়া 8847 প্রবেশ করলো। ঠিপ 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 ঠিপ। 8847। নীল আলো জ্বলল। কণ্ঠস্বরের কোড। আরিশা পেন ড্রাইভটি প্যানেলে যুক্ত করলো। আদ্রিয়ানের কণ্ঠস্বর শোনা গেল। আমার জীবনে তুমি একমাত্র সত্য। ইস্পাতের বিশাল ভল্ট দরজাটি ঘর্ষণের শব্দ তুলে খুলতে শুরু করলো। আয়শা দ্রুত ভল্টের ভিতরে ঢুকে ডার্ট উড কেবিনেটরের দিকে ছুটল। কেবিনেটরের একদম নিচে থাকা সেই ফাইলটি সে দ্রুত খুঁজে বের করলো। ফাইলটির উপর লেখা গোপনীয় ডিল সিগমা আবিদ হায়দারের স্থান ভিত্তিকরণ চুক্তি, চূড়ান্ত চুক্তি, নভেম্বর 2016। আয়েশা ফাইলটি পকেটে ঢুকিয়ে নিল। সে এবার সত্যি জানতে পেরেছে। ঠিক সেই মুহূর্তে ম্যানশনে বিদ্যুৎ যোগাযোগ ফিরে এলো। চারিদিকে ঝলমলে আলো। আয়েশার সময় শেষ। আয়েশা ভল থেকে বেরিয়ে আসতে গিয়ে দেখলো ভল্ট করিডোরে দাঁড়িয়ে আছে আদ্রিয়ান চৌধুরী। তার চোখ দেখে মনে হলো তিনি সব জেনে গেছে। আরিশা, তুমি এখানে কি করছো? আদ্রিয়ানের কণ্ঠে অবিশ্বাস আর তীব্র আঘাত। আদ্রিয়ানের কণ্ঠে অবিশ্বাস আর তীব্র আঘাত। আরিশা বুঝতে পারলো সে ধরা পড়েছে। এইবার আর কোনো অভিনয় নয়। ভল্টের শীতল করিডোরে আদ্রিয়ানের সেই বেজর কণ্ঠ আরিশার কানের বিষের মতো বাজলো। করিডোরের সাদা আলোয় আদ্রিয়ানের মুখটা ছাইয়ের মতো ফ্যাকাশে দেখাচ্ছে। সেখানে অবিশ্বাসের চেয়েও বেশি স্পষ্ট হয়ে উঠেছে তীব্র যন্ত্রণা। আদ্রিয়ান ধীর পায়ে আরিশার দিকে এগিয়ে গেল। আরিশা ভল্টের দরজার পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। পকেটে সেই ফাইলটি যেন তার হৃদস্পন্দনের সাথে পাল্লা দিয়ে কাঁপছে। আমি তোমাকে মুক্তি দিয়েছিলাম আরিশা। তোমার মা বাবাকে সম্পত্তি ফিরিয়ে দিয়েছি। ভেবেছিলাম আমার ভালোবাসার বদলে অন্তত তোমার একটু কৃতজ্ঞতা পাবো। আদ্রিয়ান তার খুব কাছে এসে থামলো। তার নিঃশ্বাস স্তব্ধ। কিন্তু তুমি আবার চুরি করলে। এই ভোল্টে এমন কি আছে যা নিয়ে তোমাকে পালাতে হবে? আয়েশা মুখ তুলে তাকালো। তার চোখে জল নেই, আছে এক ধরনের জেদ। এটা চুরি নয় আদ্রিয়ান, এটা অধিকার। আপনার বাবা আমার বাবাকে প্রতারণা করে সেই চুক্তিতে সই করিয়েছিলেন। আমি শুধু তার সত্যটা জানতে এসেছি। চুপ করো। আদ্রিয়ান চিৎকার করলো। পুরো বেসমেন্ট প্রতিধ্বনিত করে উঠল। প্রতিটা পদক্ষেপে তুমি শুধু আমায় ব্যবহার করেছো। আমার কণ্ঠস্বর পর্যন্ত চুরি করেছো এই ভোল্ট খোলার জন্য। আদ্রিয়ানের চিৎকারে পুরো বেসমেন্ট প্রতিধ্বনিত তুলল। আদ্রিয়ান হঠাৎ আরিশার বাহু খপ করে ধরে ফেলল। আরিশা বেতায় কুঁকড়ে উঠল। ঠিক সেই মুহূর্তে করিডোর তালি দেওয়ার শব্দ শোনা গেল। আহমদ চৌধুরী করিডোরের ওপাশ থেকে এগিয়ে আসছেন। তার ঠোঁটে এক পৈশাচিক হাসি। সাব্বাস আদ্রিয়ান, একদম ঠিক সময় চোর ধরেছ। আমি তো জানতামই এই মেয়েটা কাল নাগিনী। সম্পত্তি পাওয়ার পরও এর লোভ কমেনি। আহমদ চৌধুরী আরিশার সামনে এসে দাঁড়ালেন। তার চোখে বিজয়ীর হাসি। কই আদ্রিয়ান, ওর পকেট থেকে ফাইলটা বের করো। দেখি আমার পুত্রবধূ আর কি সত্য উদ্ধার করেছে। আদ্রিয়ান আরিশার পকেট থেকে সেই ডিল সিগমা ফাইলটি হ্যাচকা টানে বের করে নিল। তার হাত কাঁপছিল। সে আরিশার দিকে তাকালো, যে আরিশাকে সে নিজের জীবনের চেয়েও বেশি বিশ্বাস করতে চেয়েছিল। সে আজ হাতে নাতে চোর হিসাবে ধরা পড়ল। তীব্র আক্রোশ আর অপমানে আদ্রিয়ান জ্ঞান হারালো। মুহূর্তের মধ্যে বাতাসের গতিতে তার হাতটা উঠে এলো এবং একটি তীব্র চোর আরিশার গালে পড়ল। ঠাস শব্দটা করিডোরে ধাক্কা খেয়ে আরিশার মস্তিষ্কে গিয়ে আছড়ে পড়ল। আরিশার মাথাটা একদিকে ঘুরে গেল। সে অস্পষ্ট স্বরে একটা চিৎকার দিয়ে মেঝেতে পড়ে যাচ্ছিল। কিন্তু আদ্রিয়ান তাকে আবার শক্ত করে ধরল। আরিশা পুরো স্তব্ধ। তার গালে আদ্রিয়ানের হাতের আঙুলের ছাপ বসে গেছে। সে অবাক হয়ে আদ্রিয়ানের দিকে তাকালো। যে মানুষটা একদিন আগেও তার কপালে চুমু খেয়ে বলেছিল সে তাকে ছাড়া বাঁচবে না, সে হাত আজ তার উপরে উঠল। আহমদ চৌধুরী অট্টহাসি দিয়ে উঠলেন। সাব্বাস বেটা, এই তো চৌধুরীদের মতো কাজ করেছিস। এই আশ্রিতাকে তার আসল জায়গাটা দেখিয়ে দিয়েছিস। আমি জানতাম
আমার ছেলে কোনোদিন এক প্রতারকের কাছে হারবে না। আদিয়ান ফাইলটা হাতের মুঠোয় পিষে ফেলল। সে আরিশার চোখের দিকে তাকিয়ে শীতল কণ্ঠেই বলল, তুমি শুধু আমার বিশ্বাস ভাঙোনি আরশা, তুমি আমার ভেতরের সেই বিশ্বাসটাকে আবার জাগিয়ে দিলে। আজ থেকে তুমি আমার স্ত্রী নও, তুমি এই মেনশনের এক অপরাধী বন্দী। আরিশা মেঝেতে পড়ে রইল। তার গা জ্বলছে, কিন্তু তার চেয়েও বেশি জ্বলছে তার হৃদয়। সে বুঝতে পারল আহমদ চৌধুরী এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করেছিল। হাতিয়ান আর তার মাঝে দেওয়ালটা এখন স্থায়ী হয়ে গেল। করিডোরের অন্ধকারে দাঁড়িয়ে থাকা একটি ছায়া। রোহান দূর থেকে এই দৃশ্য দেখছিল। তার চোখে কোনো হাসি নেই এবং এক রহস্যময় কাঠিন্য ফুটে উঠেছে। সেই ভয়ঙ্কর রাতের পর পুরো একটা দিন কেটে গেছে। চৌধুরী ম্যানশনের আকাশ যেন এক ভারী বিষণ্ণতায় ঢেকে আছে। আয়েশাকে সেই মাস্টার বেডরুমে বন্দি করে রাখা হয়েছে, তবে এখন আর সেখানে আদিয়ানের আদর মাখা শাসন নেই, আছে শুধু এক অসহ্য নীরবতা। আদিয়ান নিজেকে ড্রয়িং রুমের এক কোণে বন্দি করে রেখেছে। তার হাতের সেই চোরের দাগ যেন আরিশার গালে নয়, বরং তার নিজের হাতটাই বসে গেছে। সে যতবার চোখ বন্ধ করছে ততবার আরিশার সেই অবাক হওয়া মুখটা ভেসে উঠেছে। ভালোবাসা আর ঘৃণার এই তীব্র যুদ্ধে আদিয়ানের ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে যাচ্ছে। দুপুরের দিকে রোহান চুপি চুপি আরিশার ঘরে প্রবেশ করলো। আরিশা জানলার পাশে বসে বাইরের ধূসর আকাশের দিকে তাকিয়েছিল। তার বাম গালে এখনো নীলছে দাগ স্পষ্ট। দেখেছো আরিশা, আমি তোমাকে আগেই বলেছিলাম এই ভালোবাসা একটা ফাঁদ। আদ্রিয়ান আসলে তার বাবারই রক্ত। যে হাত আজ তোমার উপর উঠেছে, সেই হাত কাল তোমার গলা চেপে ধরতেও দ্বিধা করবে না। আয়েশা কোনো কথা বলো না। রোহান তার আরো কাছে চলে এলো, গলায় এক কৃত্রিম সহানুভূতি মেখে বলল, এখনো সময় আছে, আদ্রিয়ানকে ছেড়ে দাও। যে মানুষটা তোমাকে চোর অপবাদ দিয়ে সবার সামনে হাত তুলতে পারে, তার সাথে সংসার করা যায় না। আমি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাব, কথা দিচ্ছি। আয়েশার বুকটা কেঁপে উঠল। রোহানের কথাগুলো যুক্তিসঙ্গত, কিন্তু বিষের মতো কাজ করলো। রাত তখন গভীর। আরিশা আধা ঘুমে বিছনায় শুয়েছিল। হঠাৎ অনুভব করলো রুমের দরজা খোলার মৃদু শব্দ। সে চোখ হলো না, কিন্তু টের পেল কেউ একজন ধীর পায়ে তার বিছনায় পাশে বসে আছে। একটি তপ্ত নিঃশ্বাস তার গালের সেই নীল দাগটার উপর পড়ল। আরিশা বুঝতে পারলো এটা আদ্রিয়ান। আদ্রিয়ান আরিশার সেই দাগটার উপর আলতো করে হাত রাখলো। তার হাত কাঁপছে। হঠাৎ আরিশা অনুভব করলো তার পায়ের উপর কেউ মাথা রেখেছে। আদ্রিয়ান মেঝেতে হাঁটু গেড়ে বসে আরিশার পা দুটো জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল। আমাকে মাফ করে দাও আরিশা, আমাকে মাফ করে দাও। আদ্রিয়ানের কণ্ঠস্বর কান্না বুঝে আসছে। আমি পাগল হয়ে গেছিলাম, অবিশ্বাসের জ্বালায় আমি নিজের হৃদয় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আমি তোমাকে মারতে চাইনি, বিশ্বাস করো। এই হাতটা আমার নয়, এই রাগটা আমার নয়। আয়েশা আর স্থির থাকতে পারল না। সে উঠে বসলো। দেখলো আদিয়ান তার পায়ের কাছে বসে এক ছোট্ট শিশুর মতো কাঁদছে। যে আদিয়ানকে সবাই ভয় পায়, সে আদিয়ান আজ তার স্ত্রীর কাছে সম্পূর্ণ নত জানো। আদ্রিয়ান, উঠুন। আয়েশার কণ্ঠস্বর ভারী। না, আমি উঠবো না। আদ্রিয়ান আরিশার পায়ের পাতায় মুখ ঘষতে ঘষতে বলল, যতক্ষণ না তুমি আমাকে ক্ষমা করছো, আমি এখান থেকে নড়বো না। তুমি আমাকে মেরে ফেলো আরিশা, কিন্তু দয়া করে আমায় ছেড়ে যেও না, আমি পাগল হয়ে যাব। আয়েশা আদিয়ানের চোখের জল মুছে দিল। আয়েশার কমল হাতের স্পর্শে আদিয়ানের কান্নার বেগ যেন আরো বেড়ে গেল। যে মানুষটার দাপটে পুরো শহর কাঁপে, সে আজ আয়েশার পায়ের কাছে বসে নিজের অস্তিত্বের লড়াই লড়ছে। আয়েশার বুকটা ফেটে যাচ্ছে। একদিকে গালে সেই অপমানের জ্বলনি, অন্যদিকে আদিয়ানের এই আর্তনাদ। উঠে দাঁড়ান আদ্রিয়ান, এভাবে মেঝেতে বসে থাকা আপনাকে মানায় না। আয়েশা নিচু স্বরে বলল। আদিয়ান ধীর পায়ে উঠে দাঁড়ালো। তার চোখগুলো জবা ফুলের মতো লাল হয়ে আছে। সে আরিশার দু হাত নিজের হাতের মুঠোয় নিয়ে আকুল হয়ে বলল, আমি জানি আমি ক্ষমার যোগ্য নই আরিশা, কিন্তু বিশ্বাস করো, তোমাকে এই অবস্থায় বলতে দেখে আমার মাথা কাজ করছিল না। বাবা যখন পেছনে এসে এসব বলছিল, আমি আমার মনে হচ্ছিল তুমি বুঝি সত্যি আমাকে শুধু ব্যবহার করেছো। আরিশা দীর্ঘশ্বাস ফেলে আদিয়ানের চোখের দিকে তাকালো। আমি তো সত্যি আপনাকে ব্যবহার করতে চেয়েছিলাম আদ্রিয়ান, কিন্তু মাঝপথে কখন যে নিজের মনটা আপনাকে দিয়ে বসেছি সেটা আমি নিজেও বুঝতে পারিনি। আপনার ওই চটটা আমার গালে যতটা লেগেছে তার চেয়ে বেশি আমার বিশ্বাসে লেগেছে।
আদিয়ান আরিশাকে হঠাৎ টেনে নিজের বুকের সাথে লেপ্টে ধরলো। আর কখনো না, আর কোনোদিন তোমার গায়ে আমি আঁচড়ও লাগতে দিব না। এমনকি আমার নিজের রাগ থেকেও তোমাকে রক্ষা করব। আরিশা আদিয়ানের বুকে মুখ গুজে দিয়ে ভাবল, রোহান যা বলেছে তা হয়তো ভুল নয়, আদিয়ান বিপজ্জনক, কিন্তু এই বিপদের মাঝে যে সে তার শান্তি খুঁজে পেয়েছে, যে তাকে ছেড়ে যাবে না, যেতে পারবে না। দরজা ওপাশে ছায়ায় দাঁড়িয়েছিল রোহান, তার ঠোঁটের কোণে থাকা এই বাঁকা হাসিটা মিলিয়ে গেছে। সে ভেবেছিল আদিয়ানের এই এক চড়ে তাদের সম্পর্কে চিরতরে ছাই হয়ে যাবে। আরিশা ঘৃণা ভরে আদিয়ানকে ছেড়ে বেরিয়ে আসবে এবং সেই সুযোগে সে আরিশার জীবনে রাজত্ব করবে। কিন্তু দৃশ্যটা উল্টো, আরিশা আদিয়ানকে জড়িয়ে ধরে আছে। রোহান বিড়বিড় করে বলল, মানুষ এত তাড়াতাড়ি সব ভুলে যায় আরিশা? অপমানটাও? নাকি ভালোবাসা তোমাকে অন্ধ করে দিয়েছে? আদ্রিয়ান চৌধুরীকে ধ্বংস করার আমার যে পরিকল্পনা, তাতে তুমিই ছিলে বড় অস্ত্র। কিন্তু তুমি তো নিজেই তার ডাল হয়ে দাঁড়িয়ে আছো। রোহানের চোখে এখন এক অদ্ভুত জেদ। সে আরিশাকে পছন্দ করে, কিন্তু সেটা এক পৈশাচিক অধিকারবোধ থেকে। সে মনে মনে ঠিক করলো এই ভালোবাসার বন্ধন তাকে ছিঁড়তে হবে, তবে এবার আর বিষ দিয়ে নয়, অন্য কোনো উপায়ে। পরের দিন সকালে চৌধুরী ম্যানশনের ডাইনিং টেবিলে এক থমথমে পরিবেশ। আহমদ চৌধুরী বেশ হাসি খুশি মনে ব্রেকফাস্ট করছেন। তিনি ভাবছেন আরিশা হয়তো এখন আদিয়ানের ছায়াও মরাবে না। ঠিক তখনই আদিয়ান আরিশার হাত ধরে সিঁড়ি দিয়ে নেমে এলো। আরিশার গালের দাগটা এখন হালকা বোঝা যাচ্ছে, কিন্তু তার চিবু কুচিয়ে রাখা আত্মবিশ্বাস আহমদ চৌধুরীকে অবাক করে দিল। বসো আরিশা। আদিয়ান নিজে আরিশার জন্য চেয়ার টেনে দিল। আহমদ চৌধুরী ভুরু কুঁচকে তাকালেন। আদ্রিয়ান, যে মেয়েটা আমাদের ভোল্টেজ চুরি করতে গিয়েছিল, তাকে তুমি এখনো মাথায় তুলে রাখছো? আদিয়ান শক্ত গলায় জবাব দিল, বাবা, আরিশা আমার স্ত্রী। সে বলতে কি খুঁজছিল সেটা আমি আর সে বুঝে নেব। কিন্তু এরপর থেকে আমার স্ত্রীর সাথে কেউ কোনো প্রকার অভদ্র আচরণ করলে, সে আমার নিজের বাবা হলেও আমি ছেড়ে দিব না তাকে। আহমদ চৌধুরীর হাত থেকে চামচটা পড়ে গেল। তিনি বুঝতে পারলেন তার চালটা উল্টো হয়ে গেছে। হাতিয়ান এখন আরিশার জন্য অন্ধ হয়ে গেছে। খাওয়ার মাঝখানে রোহান টেবিলের নিচে আরিশার পায়ে হালকা একটা খোঁচা দিল এবং ফিসফিস করে বলল, অভিনয়টা বেশ ভালোই হচ্ছে ভাবি, কিন্তু এই সুখে বেশি দিন থাকতে পারবে তো? আয়েশা রোহানের দিকে এক পলক তাকালো। তার চোখে এখন আর আগের মতো ভয় নেই। সে বুঝতে পারছে এই ম্যানশনে আদিয়ান ছাড়া তার আর কেউ নেই। আর রোহানের এই উপকারী মুখোশের আড়ালে নিশ্চয়ই কোনো অন্ধকার লুকিয়ে আছে। আদিয়ান আজ আরিশাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দিচ্ছে না। সকাল থেকে সে আরিশার আশেপাশেই ঘুরঘুর করছে। আরিশার গালের সেই নীলচে দাগটা এখন ও মেলায়নি। আদিয়ান একটা মলম নিয়ে আরিশার পাশে এসে বসলো। ব্যথা করছে খুব? আদিয়ানের কণ্ঠে অপরাধ বোধের সুর। আরিশা আয়নায় নিজের গালের দিকে তাকিয়ে একটু হাসল। শরীরের ব্যথার চেয়ে শরীরের ব্যথার চেয়ে মনের ক্ষত সরানো কঠিন আদ্রিয়ান। তবে আপনার কালকের ওই চোখের জল সব অভিযোগ ধুয়ে দিয়েছে। আদিয়ান আলতো করে আরিশার গালে মলম লাগিয়ে দিল। তারপর হঠাৎ আরিশার মাথাটা নিজের কাঁধে টেনে ফিসফিস করে বলল, আমি জানি আমি একটু বেশি পাগল। তোমাকে কেউ কেড়ে নেবে, এই ভয়টা আমাকে পাগল বানিয়ে দেয়। তুমি কোথাও যাবে না তো আরিশা? আরিশা আদিয়ানের হাতের উপর হাত রাখলো। ঠিক সেই সময় দরজার নক না করে ঝড়ের বেগে ঘরে ঢুকলো রোহান, হাতে এক বাটি নুডলস। ওহো, রোমাঞ্চ চলছে। সরি সরি, আমি তো ভাবলাম ভাবি হয়তো কষ্টে না খেয়ে আছে, তাই একটু সেবার জন্য এলাম। দাঁত বের করে হাসলো। হাতিয়ান ভুরু কুঁচকে তাকালো। রোহান, তোকে কতবার বলছি রুমে ঢোকার আগে নক করবি? আরে ভাই, নিজের ভাবির রুমে ঢুকতে আবার নখ কিসের? আর তুমি এভাবে ভাবিকে আগলে রেখেছো, তাতে মাসি গুলাও তো জায়গা নেই। রোহান হেসে আরিশার দিকে তাকালো। কি ভাবি, দাদাকে ক্ষমা করে দিলে? আমি হলে কিন্তু দাদাকে এই নুডলসটা গরম গরম মাথায় ঢেলে দিতাম। আরিশা একটু হাসলো। রোহানকে দেখলে বোঝার উপায় নেই সে মনে মনে আরিশাকে পছন্দ করে কিনা। সে সবকিছু খুব মজার ছলে বলে ফেলে। রোহান, তুমি কি সবসময় এমনই মজা করো, নাকি হাসির আড়ালে অন্য কিছু লুকাও? আরিশা হঠাৎ প্রশ্ন করে। রোহানের হাসি মুখটা এক মুহূর্তের জন্য থেমে গেল, কিন্তু পরক্ষণে আবার ফিরে এলো। আরে ভাবি, আমি হলাম এই বাড়ির হাসির খুরাক। সিরিয়াস হয়ে গেলে তো
আহমদ চৌধুরী আমাকে বাড়ি থেকে বের করে দিবে। তবে একটা কথা মনে রেখো ভাবি, বেশি ভালোবাসা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ভাই যেভাবে তোমাকে আগলে রাখছে, তাতে দম বন্ধ হয়ে গেলে আমাকে ডেকো, আমি অক্সিজেনের সিলিন্ডার নিয়ে আসবো। রোহান হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু যাওয়ার সময় তার চোখ দুটো এক সেকেন্ডের জন্য আরিশার উপর স্থির ছিল। যেখানে কোনো হাসি ছিল না, ছিল এক অতৃপ্ত তৃষ্ণা। রোহান চলে যাওয়ার পর আরিশার মনের ভিতরে একটা খটকা লাগলো। কাল রাতে যখন সে ভল্টে গিয়েছিল, তখন রোহানই তাকে সাহায্য করেছিল। কিন্তু কেন? আদ্রিয়ানকে বিপদে ফেলার জন্য, নাকি আরিশাকে পাওয়ার জন্য? আদ্রিয়ান তখন ল্যাপটপ নিয়ে কাজে ব্যস্ত। আরিশা চুপি চুপি ওর ফোনটা দেখলো। পিশাচের সেই মেসেজটা এখনো ফোনে আছে। হঠাৎ আরিশার মনে পড়লো, রোহান যখন নুডলস নিয়ে এসেছিল, তখন ওর গায়ের পারফিউমের গন্ধটা খুব চেনা মনে হচ্ছিল। কাল রাতে পিশাচের সেই এনক্রিপ্টেড বার্তার সময়ও যখন কাছে এসেছিল, ঠিক এই বিশেষ তামক আর চন্দনের গন্ধটাই কি সে পেয়েছিল? আরিশা মনে মনে ভাবল। রোহান কি তবে পিশাচ, যে বাইরে হাসি খুশি থেকে ভেতরে ভেতরে সব চাল চালছে? কিন্তু কেন আমাদের আলাদা করতে চাই? ঠিক তখনই আদিয়ান আরিশাকে পেছন থেকে জড়িয়ে ধরল। কি ভাবছো এত আরিশা? কাল থেকে আমার বাবার সব ব্যবসায়িক নথিপত্র চেক করব। আমি জানি বাবা তোমার বাবা মার সাথে বড় কোনো প্রতারণা করেছেন। আমি সেই সব সত্য বের করে ছাড়বো। আয়েশা আদিয়ানের বুকে মাথা রেখে ভাবল, সে যদি পিশাচের আসল রূপ জানতে পারে, তবে আদিয়ান কি সেটা সহ্য করতে পারবে? সকাল থেকেই আদিয়ানের আচরণে এক অদ্ভুত পরিবর্তন। গত রাতে সেই চর আর তারপরে কান্নাকাটির পর যেন আয়েশাকে নিয়ে আরো বেশি উন্মত্ত হয়ে পড়েছে। আয়েশা বিছনা ছাড়বে তার আগে আদিয়ান ওর জন্য বেডটি নিয়ে এলো। তার চোখে মুখে অপরাধবোধ আর এক পৈশাচিক অধিকারবোধের সংমিশ্রণ। আজ থেকে তুমি এই ঘরের বাইরে এক পা দেবে না আরিশা। আদিয়ান আরিশার চুলে আঙ্গুল চালাতে চালাতে বলল। তার কণ্ঠস্বর নরম হলেও তাতে এক অমেক আদেশের সুর ছিল। আরিশা কফির মগে চুমুক দিয়ে বলল, এভাবে আটকে রাখাটা কি ভালোবাসা আদ্রিয়ান? আপনার এই অতি আবেগ আমাকে মাঝে মাঝে ভয় পাইয়ে দেয়। আদিয়ান আরিশার খুব কাছে এসে তার কপালে কপাল ঠেকালো। ভয় পাওয়াটাই স্বাভাবিক, কারণ আমি নিজেও জানি না তোমাকে হারানোর ভয়ে আমি কি কি করতে পারি। তুমি শুধু আমার আরিশা। এই সত্যটা যে চ্যালেঞ্জ করবে, তাকে আমি শেষ করে দিব। আয়েশার বুকটা থাক করে উঠল। হাদিয়ানের ভালোবাসায় এই গাঢ় অন্ধকার যেন তাকে দিন দিন গ্রাস করে নিচ্ছে। ঠিক তখনই আদিয়ান কোনো নখ ছাড়াই হুড়মুড় করে ঢুকে পড়ল রোহান। তার হাতে এক বিশাল প্লাস্টিকের সাপ। আরে আরে, সাত সকালে রোমান্সের নদী বইছে দেখছি। রোহান সাপটা আদিয়ানের দিকে ছুড়ে দিয়ে হাসতে হাসতে বিছনায় বসে পড়ল। আরিয়ান বিরক্ত হয়ে সাপটা সরিয়ে দিল। রোহান, তোর কি কোনোদিনও আক্কেল হবে না? মানুষের প্রাইভেসি বলে একটা কথা আছে। প্রাইভেসি দিয়ে কি হবে ভাই? এই সাপটা দেখো, একদম তোমার রাগের মতো নকল। রোহান আরিশার দিকে তাকিয়ে একটা চোখ টিপল। কি ভাবি, ভাইয়া কি আজকেও ঢাকন হয়ে আছে, নাকি কালকের ওই হাঁটু গেড়ে কান্নার পর এখন বেজা বিড়াল? আয়েশা মুচকি হাসলো। রোহানকে দেখলে সত্যি বোঝা দায় আর মনের ভিতর কি চলে। ও ওভাবে ভাইকে খোঁচায়, ও যেভাবে ভাইকে খোঁচায়, তাতে যেন কেউ ভাববে ও খুব সাধারণ। রোহান, তুমি কি সবসময় এমনই মজা করো? আরিশা জিজ্ঞাসা করলো। মজা না করলে এ বাড়িতে টিকে থাকা কঠিন ভাবি। এখানে দেয়ালেরও কান আছে, আর মানুষের মনে আছে বিষ। রোহান হাসতে হাসতে বলল, কিন্তু শেষ বাক্যটা বলার সময় ওর চোখ দুটো এক মুহূর্তের জন্য খুব ধারালো হয়ে উঠল। সে উঠে দাঁড়ালো। শোনো ভাইয়া, বড় আব্বু কিন্তু ফাইনাল চুরির ব্যাপারে খুব সিরিয়াস। উনি আজ কোনো এক উকিলকে ডেকেছেন। ভাবিকে একটু সাবধানে রেখো, নয়তো উকিল সাহেব আবার ভাবিকে জেরা শুরু করে দিবে। যাওয়ার সময় রোহান আরিশার দিকে তাকিয়ে অস্পষ্ট সুরেই বলল। কফিটা শেষ করো ভাবি, তো হওয়ার আগেই। রোহান চলে যাওয়ার কিছুক্ষণ পরে আরিশার ফোনের নোটিফিকেশন বেজে উঠল। পিশাচের এন্ট্রি স্ক্রিপ্ট মেসেজ। রানী, আদ্রিয়ান তোমাকে যে ফাইলটা দেখিয়েছে ওটা আসল নয়। আসল চুক্তিপত্রটা আহমদ চৌধুরী পুরনো ডায়েরির ভেতরে আছে। আজ রাতে লাইব্রেরিতে ডিকশনারির পেছনে খোঁজ করো। আদ্রিয়ানকে বিশ্বাস করো, কিন্তু ওর ভালোবাসাকে নয়।
আয়েশা চমকে উঠল। হাদিয়ান কি তবে তাকে মিথ্যা বলেছে, নাকি আদিয়ান নিজেও জানে না আসল ফাইল কোনটা? সে আদিয়ানের দিকে তাকালো। হাদিয়ান তখন ল্যাপটপে কি যেন দেখছিল। লোকটাকে সে ভালোবেসে ফেলেছে ঠিকই, কিন্তু আদিয়ানের এই অন্ধ ভালোবাসা তাকে কি সত্যিটা জানতে দেবে? এদিকে রোহান করিডোরে হাঁটতে হাঁটতে তার পকেটে থাকা ফোনটা বের করলো। তার মুখে সেই ফানি হাসিটা নেই। সেখানে এখন ফুটে উঠেছে এক অতিরিক্ত প্রেমিকের হিংস্রতা। সে বিড়বিড় করল, আদ্রিয়ান চৌধুরী, তুমি যতই আগলে রাখো না কেন, আরিশাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আমি ওকে দিব মুক্তি, আর তোমাকে দিব এক বুক জ্বালা। খেলাটা তো আমিই সাজিয়েছি, তাই না? রোহান আবার তার ফানি মুখোশটা পরে নিয়ে শীষ দিতে দিতে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। রাত তখন গভীর। আদিয়ান ল্যাপটপে কাজ করতে করতে পাশে ঘুমিয়ে পড়েছে। তার এক হাত এখনো আরিশার শাড়ির আঁচল শক্ত করে ধরে আছে, যেন ঘুমের ঘরে এসে আরিশাকে হারিয়ে ফেলার ভয়ে স্থির। আরিশা খুব সাবধানভাবে আঁচলটা ছাড়িয়ে নিল। পিশাচের দেওয়া সেই মেসেজটা ওর মাথায় ঘুরছে। আসল চুক্তিপত্র ডায়েরির ভিতরেই আছে। আয়েশা পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে লাইব্রেরির দিকে রওনা হলো। পুরো মেনশন অন্ধকার, শুধু করিডোরের এমার্জেন্সি লাইটগুলো জ্বলছে। লাইব্রেরিতে ঢুকে আয়েশা নির্দিষ্ট সেই আলমারির কাছে গেল। পিশাচের নির্দেশ মতো বিশাল এই ইংরাজি ডিক্টেশনের পিছনে হাত দিতেই সে একটা চামড়ার মলার দেওয়া পুরনো ডায়েরি খুঁজে পেল। ডায়েরিটা খুলতে আরিশার চোখ কপালে উঠল। সেখানে ওর মা ফারহানা বেগমের একটা ছবি রাখা। ডায়েরির পাতা আহমদ চৌধুরীর হাতে লেখায় কিছু অদ্ভুত কথা ছিল। ফারহানা, তোমাকে না পাওয়ার চেষ্টা আজ আমার ব্যবসায়িক স্বার্থে বদলে গেছে। আবিদ হয়তো ভাবছে আমি তাকে সাহায্য করছি, কিন্তু সে জানে না এই চুক্তির আড়ালে আমি তার সবটুকু কেড়ে নিচ্ছি। আয়েশার বুক কেঁপে উঠল। তার মানে আদিয়ানের বাবা শুরু থেকে সব জানতেন। তিনি জেনে শুনেই তার বাবা মাকে পথে বসিয়েছেন। কি ভাবি, ভূতের গল্প পড়ছো নাকি? হঠাৎ পিছন থেকে রোহানের ফিসফিসানি শুনে আয়েশা লাফিয়ে উঠল। সে দ্রুত ডায়েরিটা পেছনে লুকানোর চেষ্টা করলো। রোহান অন্ধকারের মধ্যে শীষ দিতে দিতে এগিয়ে এলো। তার হাতে একটা টর্চ লাইট। আরে ভয় পেও না, আমি তো সেফ পানি খেতে আসছিলাম। তা এত রাতে লাইব্রেরিতে কি করছো? ভাইয়াকে ফাঁকি দিয়ে এখানে বুঝি দুনিয়ার রহস্য উদ্ধার হচ্ছে? রোহান হাসছে, কিন্তু তার চোখের দৃষ্টিতে এক অদ্ভুত তৃষ্ণা। সে আরিশার খুব কাছে এসে দাঁড়ালো। ভাবি, তুমি বড্ড সহজ সরল। ওই ডায়েরিতে যা লেখা আছে সেটা তো হিমশয়ের চূড়া মাত্র। আদ্রিয়ান ভাইয়া সব জানে, কিন্তু সে তোমাকে বলবে না, কারণ সে চায় তুমি তার এই সোনার খাঁচায় বন্দি থাকো। রোহান খুব নিচু স্বরে কথাটা বলল। তার গায়ের সেই চন্দনের গন্ধটা আরিশার নাকে এলো। তুমি কেন আমাকে এসব বলছো রোহান? তোমার উদ্দেশ্য কি? আরিশা গলা কাপা কাপা নিয়ে জিজ্ঞাসা করলো। রোহান একটু হাসলো। উদ্দেশ্য? আমার তো কোনো উদ্দেশ্য নেই ভাবি। আমি তো চাই তুমি হাসি খুশি থাকো। তবে আদ্রিয়ান যদি জানতে পারে তুমি এখানে এসেছো, তবে কালকের ওই চটটা হয়তো আজ গলায় গিয়ে ঠেকবে। পালাও, ভাইয়া বোধহয় জেগে গেছে। আয়শা ডায়েরিটা নিয়ে দ্রুত নিজের ঘরে ফেরার জন্য দৌড় দিল, কিন্তু করিডোরে আসতেই সে কারো শক্ত বুকের সাথে ধাক্কা খেলো। তাকে দেখলো আদিয়ান দাঁড়িয়ে আছে। তার চোখগুলো আগুনের মতো জ্বলছে। সে আরিশার দুই কাঁধ শক্ত করে ধরলো। কোথায় গিয়েছিল আরিশা? আমি জেগে দেখি তুমি পাশে নেই। আমার কলিজা শুকিয়ে যাচ্ছিল। আদিয়ানের কণ্ঠস্বর এক আদিম ভয় আর পাগলামি। আরিশা ভয়ে ডায়েরিটা শাড়ির ভাঁজে লুকিয়ে ফেললো। আমি আমি জাস্ট একটু পানি খেতে নিচে এসেছিলাম আদ্রিয়ান। হাদিয়ান আরিশাকে এক ঝটকায় নিজের কোলের কাছে টেনে নিল। তার নিঃশ্বাস আরিশার ঘাড়ে আছড়ে পড়ছে। মিথ্যে বলবে না। তোমার শরীর কাঁপছে কেন? তোমাকে আমি বলছি না আমার চোখের আড়াল হবে না? তুমি কি চাও আমি তোমাকে এই ঘরের সাথে শিকল দিয়ে বেঁধে রাখি? আদিয়ানের এই উন্মাদ ভালোবাসা আরিশাকে দম বন্ধ করে দিচ্ছে। সে বুঝতে পারছে না সে কাকে বিশ্বাস করবে। আদিয়ানকে, যে তাকে পাগলের মতো ভালোবাসে, নাকি পিশাচকে, যে তাকে সত্যের পথে ঠেলে দিচ্ছে কিন্তু নিজে অন্ধকারে লুকিয়ে আছে। আদিয়ান আরিশাকে পাঁচকোলা করে তুলে ঘরের দিকে চলল। আদিয়ানের অগোচরে পিছনে দাঁড়িয়ে রোহান আদ্রি অন্ধকারে হাসছে। তার
চালটা ঠিকঠাক কাজ করেছে। আদিয়ানের এই উম্মাদ জেদি আরিশাকে তার কাছ থেকে দূরে সরিয়ে দিবে। আদিয়ান আরিশাকে পাচাকলা করে এনে বিছনায় বসিয়ে দিলেন। তার চোখে তখন এক অদ্ভুত অস্থিরতা। সে আরিশার সামনে মেঝেতে বসে তার দুহাত নিজের মুঠোয় নিল। আরিশাকে আদিয়ানের দৃষ্টি এমন এক উন্মাদনা যা আরিশাকে একই সাথে ভালোবাসা ও বিপদের আভাস দিচ্ছে। তুমি কি জানো আরিশা, তোমাকে এই অন্ধকারে না দেখে আমার বুকের ভেতরটা কেমন করছিল? আমার মনে হচ্ছিল তুমি বুঝি আমায় ছেড়ে চিরতরে পালিয়ে গেলে। আমি তোমাকে বলছিলাম এই ঘরের বাতাসটুকু আমি তোমার সাথে ভাগ করে নিতে চাই না, তুমি শুধু আমার। আরিশার শাড়ি ভাঁজা লুকানো ডায়েরিটার অস্তিত্ব অনুভব করছে। প্রতি মুহূর্তে মনে হচ্ছে ডায়েরিটা বোধহয় পড়ে যাবে। সে ম্লান হেসে বলল, আমি কোথাও যাইনি আদ্রিয়ান, কিন্তু এইভাবে দম বন্ধ করে রাখলে একদিন হয়তো আমি সত্যি সত্যি হারিয়ে যাব। আদিয়ান আরিশার চিবুক ধরে নিজের দিকে ফেরালো। হারিয়ে গেলে আমায় হারিয়ে গেলে আমি আকাশ পাতাল এক করে তোমাকে খুঁজে আনবো। আর যদি না পাই তবে নিজেকেও শেষ করে দিব। তোমাকে ছাড়া অদ্রিয়ান চৌধুরী কোনো অস্তিত্ব নেই। আদিয়ান আরিশার কপালে দীর্ঘ এক চুমু খেয়ে ওকে শুইয়ে দিল। নিজের পাশে শুয়ে আরিশাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। ভোর হওয়ার ঠিক আগে যখন আদিয়ানের ঘুম গভীর হলো, আরিশা খুব সাবধানে ডায়েরিটা নিয়ে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। মেঝের উপর বসে সে পাতা উল্টাতে লাগলো। ডায়েরির মাঝখানে একটি পাতায় আহমদ চৌধুরীর কলম থেকে ছড়ানো বিষ দেখে তার গা শিউরে উঠল। আবিদ ভেবেছিল সে ফারহানাকে বিয়ে করে সুখে থাকবে, কিন্তু সে জানে না ফারহানার উপর প্রথম অধিকার ছিল আমার। আবিদকে ব্যবসায় সাহায্য করার নাম করে আমি যে চুক্তিতে সই করেছি তার মাধ্যমে আমি শুধু ওর সম্পত্তি নয়, ওর জীবনটাকেও আমার হাতের মুঠো নিয়েছি। ফারহানা যদি আমার কাছে না আসে তবে আবিদকে জেলের ঘানি টানতে হবে। আরিশা বড় হচ্ছে, ওকে আমি আমার দাবার গুটি হিসেবে ব্যবহার করব আদ্রিয়ানের জন্য। আরিশার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তার মানে তার মা বাবার এই পরিণতির পেছনে দুইটাই আহমদ চৌধুরী সাজানো নাটক। আর আদিয়ান, সে কি সত্যিই সব জানে, নাকি সে ওই নাটকের একটা অংশ? পরদিন সকালে ডাইনিং টেবিলে আহমদ চৌধুরী আর আদিয়ান সিরিয়াস কোনো বিজনেস নিয়ে কথা বলছে। আরিশা সেখানে আসতেই আহমেদ চৌধুরী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। ঠিক সেই সময় রোহান এক হাতে একটা স্যান্ডউইচ আর অন্য হাতে একটা খেলনা পিস্তল নিয়ে নাচতে নাচতে এলো। গুড মর্নিং ফ্যামিলি। আরে ভাইয়াকে দেখো, সারা রাত ভাবিকে পাহারা দিয়ে এখন চোখগুলো পেঁচার মতো হয়ে গেছে। রোহান হাসতে হাসতে স্যান্ডউইচে কামড় দিল। আদ্রিয়ান বিরক্ত হয়ে বলল, রোহান, চুপ করবি? আরে ভাইয়া, সত্য বললে সবারই জ্বলে। তো ভাবি, কাল রাতে লাইব্রেরিতে কোনো ভূত দেখলে নাকি? রোহান হঠাৎ আরিশার দিকে তাকিয়ে একটা চোখ টিপল। আহমদ চৌধুরী ভুরু কুঁচকে বললেন, হাই। লাইব্রেরি? আরিশার লাইব্রেরিতে কেন গিয়েছিল? আরিশা বুক ধক করে উঠল। রোহান কি ইচ্ছা করে তাকে ফাঁসিয়ে দিচ্ছে? আদিয়ান আরিশার দিকে কঠোর দৃষ্টিতে তাকালো। রোহান কথা ঘুরিয়ে বলল, আরে বড় আব্বু, আমি মজা করছিলাম। ভাবি তো কাল রাতে দাদার বুকের কাছে বন্দি ছিল, লাইব্রেরিতে যাবে কিভাবে? আমি গিয়েছিলাম একখানা মজার বই খুঁজতে। রোহান টেবিলের নিচ দিয়ে আরিশার পায়ে হালকা একটা টোকা দিল। আরিশা ওর দিকে তাকাতেই রোহান খুব নিচু স্বরে ফিস ফিস করে বলল, বেশি দেরি করো না ভাবি। বাঘ যখন শিকার পায় তখন সে সেটাকে খাওয়ার আগেই খেলা করে। ভাইয়াও এখন তোমার সাথে খেলছে। ডায়েরির সবটুকু পড়লে বুঝতে পারবে আদ্রিয়ান চৌধুরী কতটা ভয়ঙ্কর। রোহান আবার সিঁড়ি দিতে দিতে নিজের ঘরে চলে গেল। আরিশা বুঝতে পারল রোহান বাইরে ফানি সাজা নাটক করলেও সে প্রতিটি মুহূর্তে আরিশার কানে বিষ ঢেলে দিচ্ছে। সে চাচ্ছে আরিশা যেন আদিয়ানকে ঘৃণা করে, কিন্তু আরিশার মন আজ দ্বিধাভিত্তিক। আদিয়ানের এই উম্মত ভালোবাসার পিছনে কি সত্যি কোনো প্রতারণা আছে, নাকি আহমেদ চৌধুরীর পাপের বোঝা আদিয়ান নিজের কাঁধে নিয়ে বেড়াচ্ছে? আরিশা আবার বাথরুমে গেল আরো কিছু পাওয়ার জন্য। বাথরুম থেকে বেরোতেই দেখলো আদিয়ান দরজার সামনে দাঁড়িয়ে, তার হাতে আরিশার সেই লুকোনো ডায়েরিটা। আদিয়ানের চেহারা এখন আর প্রেমিকের মতো নয়, বরং এক পিশাচের মতো দেখাচ্ছে। এটা পড়ার জন্য এত রাতের লাইব্রেরিতে গেছিলে? আদিয়ান ডায়েরিটা উচিত হলো, তার চোখে উন্মাদনা। আমি চেয়েছিলাম তোমাকে এই নোংরা সত্য থেকে দূরে রাখতে। আমি জানতাম বাবা কি করেছেন,
তাই তো তোমাকে আগলে রেখেছিলাম যাতে তুমি ঘৃণা না করো। আরিশা এবার ঘুরে দাগ আরিশা এবার ঘুরে দাঁড়ালো, ওর চোখে ভয় নয়, তীব্র ঘৃণা। আপনি জানতেন আপনি জানতেন আপনার বাবা মা আমার বাবা মায়ের সাথে কি করেছে? তারপরেও আপনি আমাকে ভালোবেসে বন্দি করে রেখেছেন। আপনার ভালোবাসা এতটাই স্বার্থপর, আদ্রিয়ান? আদিয়ান আরিশার কাজ চেপে ধরে ঝাঁকুনি দিয়ে বলল, হ্যাঁ, আমি স্বার্থপর। তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু সত্য পুড়িয়ে ফেলতে পারি। তুমি কি ভেবেছো এই ডায়েরি নিয়ে তুমি এখান থেকে বেরিয়ে যাবে? কখনো না। আদিয়ান ডায়েরিটা এক ঝটকায় কেড়ে নিয়ে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দিল। আরিশা আর্তনাদ করে উঠল, কিন্তু আদিয়ানের লোহার মতো শক্তির হাতের বেড়াজাল থেকে বের হতে পারল না। ঠিক তখন দরজার আড়াল থেকে হাসতে হাসতে বের হয়ে ভিতরে ঢুকলো রোহান। তবে এবার ওর হাতে কোনো খেলনা নেই, বরং একটা আসল রিভলভার। ওর সেই ফানি কেসটা এখন বরফের মতো শীতল। আহা, কি সুন্দর আগুনের খেলা! রোহান রোহান শীষ দিতে শীষ দিতে 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 এগিয়ে এলো। এগিয়ে এলো। ভাইয়া, তুমি ডায়েরি পোড়াতে পারো, কিন্তু আরিশার মনের ভিতরে যে ঘৃণা জন্ম নিয়েছে সেটা কি পোড়াতে পারবে? আদিয়ান চিৎকার করে বলল। রোহান, তুই এখানে কেন? বের হ রুম থেকে। রোহান হাসলো, এক পয়সাসিক হাসি। আর কতদিন নাটক করবে ভাইয়া? আরিশাকে তুমি ভালোবাসো ঠিকই, কিন্তু তোমার বাবাকে তুমিই তো লুকিয়ে রেখেছো। আরিশা, তুমি কি জানো আহমেদ চৌধুরীকে পুলিশের হাত থেকে বাঁচাতে সব প্রমাণ এই আদ্রিয়ানি সরিয়ে ফেলেছিল? আরিশা পাথরের মতো দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছে না সে কার উপর বেশি ঘৃণা করবে, হাদিয়ানের উপর নাকি রোহান এর উপর, যে প্রতিটি মুহূর্তে বিষ ঢালছে। রোহান আরিশার খুব কাছে এসে ফিসফিস করে বলল, পিচাস আমি নই, আরিশা। পিচাস হলো এই চৌধুরী পরিবার। তুমি যদি চাও তবে আজ রাতেই আমি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যেতে পারি। শুধু একবার বলো, তুমি আমাকে চাও? হাদিয়ান গর্জে উঠে রোহানের দিকে এগিয়ে যেতে চাইলেন, কিন্তু রোহান সরাসরি আদিয়ানের বুকে পিস্তল ঠেকালো। চৌধুরী ম্যানশনের দীর্ঘদিনের সাজানোর নাটক এখন শেষ হওয়ার পথে। আরিশা বুঝতে পারলো তাকে এখন বড় কোনো সিদ্ধান্ত নিতেই হবে। রোহানের হাতের পিস্তলটি আদিয়ানের বুকের ঠিক মাঝখানে। এতদিনে সেই হাসি খুশি ফানি রোহান এখন রক্তাক্ত পিশাচের চেয়েও ভয়ঙ্কর। আরিশা স্তব্ধ হয়ে দেখছে দুই ভাইয়ের এই রণমূর্তি। রোহান, পিস্তল নামা। আদিয়ান শান্ত ও কঠিন গলায় বলল, আরিশাকে পাওয়ার জন্য তুই এই নিচু খেলার নেমেছিস? নিচু খেলা? ভাইয়া, তুমি আরিশাকে একটা সোনার খাঁচায় বন্দি করে রেখেছিলে, আর আমি ওকে সত্য দেখিয়েছি। ও তোমার বাবার রক্তকে ঘৃণা করে, আর এখনো তোমাকে ঘৃণা করে। আরিশা, আরিশা, চলো আমার সাথে। এই নরক থেকে তোমাকে আমি মুক্তি দিব। আয়েশা এক পা পেছালো, তার চোখে জল, কিন্তু মনে এখন এক তীব্র দহন। সে ডায়েরির পাতায় পড়া সেই সত্যি কথা ভাবছে। আহমদ চৌধুরী তার বাবা মাকে ধ্বংস করেছেন, আর আদিয়ান সেই সত্যি লুকিয়ে তাকে ভালোবেসেছে। কিন্তু রোহান, সে কি সত্যি যুক্তিতে মুক্তির দূত? রোহান, আরিশা কাঁপা কাঁপা গলায় বলল, তুমি আমাকে এই ডায়েরির কোড দিয়েছিলে? তুমি পিশাচ হয়েও আমাকে সব জানিয়েছিলে কেন? কারণ আমি তোমাকে চাই আরিশা। আদ্রিয়ানের ওই অন্ধ ভালোবাসা তোমাকে শেষ করে দিচ্ছে। আমি চেয়েছিলাম এই চৌধুরী সাম্রাজ্য ধ্বংস হোক, আর তুমি শুধু আমার হও। রোহান চিৎকার করে বলল। হঠাৎ আদিয়ান এক ঝটকায় রোহানের হাত থেকে পিস্তলটা কেড়ে নেওয়ার চেষ্টা করলো। শুরু হলো ধস্তাধস্তি। ঠিক সেই মুহূর্তে ঘরে ঢুকলো আহমদ চৌধুরী, তার হাতে একটি অস্ত্র। থাম তোরা! আহমদ চৌধুরী গর্জে উঠলেন। আমার সম্পত্তি আর সম্মানের জন্য আমি নিজের বন্ধুকে শেষ করেছি। তোরা আমার সন্তান হয়ে একে অপরকে মারছিস। আদ্রিয়ান আরিশাকে হারাল করে পেছনে টেনে নিল। বাবা, তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। আদ্রিয়ান ধীর গলায় বলল। আরিশার বাবা মায়ের সাথে তুমি যা করেছো তার সব প্রমাণ আমি ইতিমধ্যে পুলিশের কাছে পাঠিয়ে দিয়েছি। হাদিয়ান ধীর গলায় বলল। আহমদ চৌধুরী স্তম্ভিত হয়ে গেলেন। ঠিক তখনই পুলিশ সাইরেনের শব্দ নিচে শোনা গেল। রোহান সুযোগ বুঝে আদিয়ানকে ধাক্কা দিয়ে আরিশার হাত ধরে পালানোর চেষ্টা করলো। না, আয়শা চিৎকার করে উঠল। সে বুঝতে পারল রোহান তাকে ভালোবাসে না, সে কেবল আদিয়ানের থেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে তাকে শিকারী হিসাবে পেতে চেয়েছিল। পুলিশ এসে আহমদ চৌধুরীকে গ্রেপ্তার করলো, কিন্তু রোহান তখন উম্মাদের মতো আরিশাকে ছাদের দিকে টেনে নিয়ে গেছে, তার হাতে সেই পিস্তল। আরিশা, তুমি যদি আমার না হও
তবে এই পৃথিবীতে আর কারো হতে পারবে না। রোহান হাসছে, সেই পৈশাচিক হাসি। পিছন থেকে আদিয়ান দৌড়ে এলো, তার সারা গায়ে ধস্তাধস্তির দাগ। রোহান, আরিশাকে ছেড়ে দে। তুই আমার ভাই। আমি তোকে শেষ করতে চাই না। রোহান পিস্তল তাক করলো আরিশার দিকে। আদিয়ান কোনো কিছু না ভেবেই আরিশার সামনে এসে দাঁড়ালো। একটা তীব্র গুলির শব্দ পুরো মেনশন কাঁপিয়ে উঠল ঠাটিয়ে। কিন্তু গুলিটা আদিয়ানের গায়ে লাগেনি। পুলিশ নিচ থেকে রোহানকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। রোহান যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ছাদ থেকে পড়ে গেল। মৃত্যুর ঠিক আগে সে আরিশার দিকে তাকিয়ে একবার মিলান হাসলো, সে পুরনো ফানি রোহানির মতো করে। ভালো থেকো রানী। বলে চিরদিনের মতো চোখ বুজল পিশাচ। 1 বছর পর শহরের কোলাহল থেকে দূরে একটি ছিমছাম বাগানবাড়ি বারান্দায় বসে আছে আরিশা। ভোরের স্নিগ্ধ আলো তার মুখে এসে পড়েছে। এখন আর তার চোখে সেই আতঙ্ক নেই। সেখানে এখন ফুটে আছে মাটিতে এক স্বর্গীয় আভা। পেছন থেকে একজোড়া শক্ত হাত আরিশাকে জড়িয়ে ধরল। ঘাড়ের কাছে তপ্ত নিঃশ্বাসের ছোঁয়া পেয়ে আরিশা না তাকিয়েই হাসলো। এই স্পর্শ এখন তার সবচেয়ে বড় শক্তির জায়গা। আবার এই ঠান্ডার মধ্যে বারান্দায় এসে বসে আছো? আদিয়ানের কণ্ঠে আগের সেই শাসনের বদলে এখন লেগে আছে একরাশ মায়া। আরিশা আদিয়ানের হাতের উপর হাত রাখল। দেখুন না আদ্রিয়ান, আকাশটা আজ কত পরিষ্কার, ঠিক আমাদের জীবনের মতো। আদিয়ান আরিশার কাঁধে চিবুক রাখলো। এই 1 বছরে আদিয়ান নিজেকে আমল বদলে ফেলেছে। চৌধুরী কর্পোরেশনের সেই দাম্ভিক সিও এখন আরিশার বাবার ব্যবসায় সাহায্য করেন, আর বাকিটা সময় আরিশার সাথেই কাটায়। তিনি বুঝেছে ভালোবাসা অধিকারের চেয়ে বেশি প্রয়োজন শ্রদ্ধার। বাবার চিঠি এসেছে কাল। আদিয়ান নিচু স্বরে বলল। আহমদ চৌধুরী জেল থেকে নিয়মিত চিঠি পাঠান। তিনি নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত। আরিশার বাবা মাও তাকে ক্ষমা করে দিয়েছেন। তবে আরিশা এখনো সেই পুরনো মেনশনে ফিরতে পারেনি। সেই স্মৃতিগুলো বড্ড বেশি যন্ত্রণার। রেহানের কথা মনে পড়ছে। আরিশা হঠাৎ জিজ্ঞাসা করলো। আদ্রিয়ান দীর্ঘশ্বাস ফেলল। মাঝে মাঝে ও যদি পিশাচ হয়ে না উঠে শুধু আমার ভাই হয়ে থাকতো, তবে হয়তো আজ ও আমাদের সাথে থাকতো। ওর এই হাসিটা আমি খুব মিস করি। আরিশা আদিয়ানের দিকে ঘুরে দাঁড়ালো। অন্ধকার পেরিয়ে আমরা আলোতে এসেছি আদ্রিয়ান। রোহান হয়তো অন্য কোনো পৃথিবীতে এখন শান্তিতে আছে। আমাদের সন্তান যেন এক সুন্দর পৃথিবী দেখে, সেই দায়িত্ব এখন আমাদের। আদিয়ান আরিশার কপালে একটা দীর্ঘ চুমু খেলেন। আমি তোমাকে কথা দিচ্ছি আরিশা, অন্ধকার আর কখনো তোমাকে স্পর্শ করতে পারবে না। আমার ভালোবাসা এখন তোমার খাঁচা নয়, তোমার ডানা হবে। দূরে পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে। সূর্যের আলোয় চারপাশ ঝলমল করে উঠল। 1 বছর আগে যে মেয়েটি অন্ধকারের অধিকারে বন্দী ছিল, আজ সে এক মুক্ত আকাশের রানী। আদিয়ান আর আরিশা হাত ধরে তাকে রইল সামনের দিগন্তের দিকে, যেখানে কেবল নতুনের আহ্বান। সমাপ্ত। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন?